ভিডিও নাই, ফ্যাব্রিকেশন থেকে আসছে, সিমস ফ্যাব্রিকেশন। হ্যাঁ, এই ফ্যাব্রিকেশনের যে লেআউট যে ব্যাপারটা, এই লেআউট এটা হয়তো অনেকে বুঝোস অনেকে বুঝোস না। তো লেআউটের ব্যাপারটা কিরকম আমি যেভাবে দেখছি, মানে টার্গেট হচ্ছে এরকম, আমার একটা সিলিকন ওয়েফার থাকবো পি সাবস্ট্রেট, আমার জায়গায় আগে একটা এনওএল বানাইতে হবে, যে একটা এনওএল বানাইতে হবে। এনওএল বানাইতে গেলে আমার কি করতে হবে, আগে একটা মানে সিলিকনের একটা স্তর দিতে হবে জায়গায়। আমি কিন্তু খুবই মানে ফাস্ট ফাস্ট যেতেছি, হ্যাঁ। সিলিকনের একটা স্তর দিমু, দেওয়ার পরে একটা ফটো রেজিস্ট দিমু, দেওয়ার পরে মাস্ক ফালামু। মানে মাস্ক ফালামু কি টাইপের, আমার এইটুকু কাটতে হবে, মানে এই জায়গায় এইটুকু কাটতে হবে, তাহলে এইটুকু সাইজের একটা মাস্ক আমি জায়গায় ফালামু। এই মাস্কটা হচ্ছে এই জায়গায় দেওয়া আছে, এই যে মাস্ক। এই মাস্কটা যখন দিলাম, আমার এই ফটো রেজিস্ট এইটুকু কাটা হয়ে গেল। কাটা হয়ে গেলে আমার এই সিলিকন ডাইঅক্সাইডে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উঠাই ফেললাম। তাহলে সিলিকনটুকু উঠে গেল, এইটুকু হচ্ছে আটকা থাকলো। তো এই সিলিকন ডাইঅক্সাইড উঠানোর পর আমি ফটো রেজিস্ট উঠায় ফেলবো অন্যান্য কেমিক্যাল দিয়ে, পিরানহা সলিউশন বলে ওইটাতে, হ্যাঁ, বা পিরানহা অ্যাসিড যেটা, ওটাতে আমি ফটো রেজিস্ট উঠায় ফেলবো। এটা উঠানো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা যদি আমি না উঠাই, পরের স্টেপে যখন আমি লিথোগ্রাফি করবো বা ওই ডিফিউশন ফালামো, তখন হিটে এই ফটো রেজিস্টটা গইলা নষ্ট করে দিবে মানে ওয়েফারটাকে। তো এটা যখন দিলাম, আমার এই জায়গা থেকে সিলিকনটা কাটা হয়ে গেল, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড লেখা আছে, হাইড্রোক্লোরিক না হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিল। দেওয়ার পরে কি করলাম, আমি এটাকে কাটে নিলাম। নেওয়ার পরে এই জায়গায় আমি হচ্ছে ওই যে আয়ন ইমপ্ল্যান্টেশন বা হচ্ছে ওটাকে কি বলে, দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে আয়ন, ওইটা এই জায়গায় বলা আছে যে এটা আমরা ফটোরেজিস্টটা উঠায় ফেলছি। কেন উঠায় ফেলছি, এই যে পিরানহাইসিড যে এটা, ওটাতে আমরা উঠায় ফেলছি। কেন উঠাইছি, নেসেসারি সো রেজিস্ট ডাজন্ট মেল্ট ইন নেক্সট স্টেপ, মানে যাতে পরবর্তী স্টেপে গইলা না যায়। ওই জায়গায় বলছে যে একটা ফার্নেসের ভিতরে রাখো, হয় হয় ডিফিউশন নাইলে আয়ন ইমপ্লিমেন্টেশন, দুটার একটা দিয়ে হচ্ছেই করো। তো ডিফিউশন করতে চাও তাহলে প্লেস ওয়েফার ইন এ ফার্নেস উইথ আর্সেনিক গ্যাস, হিট আনটিল। এত কিছু করার দরকার নাই, জাস্ট আমি এটা কমোদ আমি একটা এনওএল ক্রিয়েট করতেছি, মানে এত ডিপে যাইতো এখন আমাদের। মাস্ক ফালাইলাম, এনওএলটা বানাই ফেললাম, এনওএল তো বানাই ফেললাম। এখন আমার লাগবে কি, গেট বসাইতে হবে। আমার এনওএল হয়ে গেল, এখন গেট বসাইতে হবে। তুমি গেট বসাতে যাই, ফালাইতে হবে হচ্ছে পলিসিলিকন। তো পলিসিলিকনের নিচে একটা পাতলা, খুবই পাতলা একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকে। তো ওইটা হচ্ছে আমরা জায়গায় আগে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা ফালামো। ফালানোর পর ফালামো হচ্ছে পলিসিলিকন। পলিসিলিকনের উপরে ফালামো ফটোরেজিস্ট। ঠিক আছে, ফটোরেজিস্ট তারপরে হচ্ছে তার এই মাস্কটা যাইবো, এই মাস্কটা। তাহলে আমার এই জায়গায় একটা গেট তৈরি হলো, এই জায়গায় একটা গেট তৈরি হলো। আর এই জিনিসটা লাগানো কেন, এটা আমাদের কোশ্চেন থাকতেই পারে, জিনিসটা কেন লাগানো। এটা একটা ইনভার্টারের কি দুইটা গেট শর্ট থাকে না, শর্ট অবস্থা থাকে না, আমরা যদি স্কিমেটিকে দেখি শর্টেড অবস্থা থাকে। তো এটা হচ্ছে ওই শর্টেড অবস্থাটা। চাইলে কেউ তোরা স্টিক ডায়াগ্রাম বানায় লেআউট সাইড আঁকায় নিতে পারো যদি কারো মনে না থাকে তো, আর যদি মনে রাখতে পারো তাহলে তো হইলই। এটা হচ্ছে পলিসিলিকনের মাস্ক। তো মাস্ক যখন করলাম, আমার এই দুইটা পড়ে গেল, এই দুইটা পড়ে গেল। এখন আমার কি করতে হইব, ফালাইতে হইব দুই পাশে দুইটা সাবস্ট্রেট। এই পাশে পি সাবস্ট্রেট, সরি এই পাশে হচ্ছে এন সাবস্ট্রেট, আর এই পাশে হচ্ছে পি সাবস্ট্রেট। তো ফার্স্টে ধরো আমরা পি সাবস্ট্রেট ফালাম, ওরা কি পি ফালাইছে, ওরা হচ্ছে এন ফালাইছে আগে। আমরা এনই দেই। দেখ, যদি এন দেই তাহলে সবার আগে একটা সিলিকনের একটা দিমু, একটা স্তর দিমু, সিলিকনের স্তর দেওয়ার পরে একটা ফটো রেজিস্ট দিমু। ফটো রেজিস্ট দেওয়ার পরে মাস্ক ফালামু। মাস্ক কেমনে ফালামু, দেখ ফটো রেজিস্ট যখন দিলাম, দেওয়ার পরে এই মাস্কটা দিমু আমি। এই মাস্কটা কেন দিমু, ওই সেলফ অ্যালাইনিং একটা টেকনোলজি আছে। আমি যদি দুইটারে কাইটা দিতাম, চাইলে দেখাতে মাঝখানে কাইটা দিতে পারতাম। আমার এই পাশে এইটুকু জায়গা কাটতে হবে, এই পাশে এইটুকু জায়গা কাটতে হবে, তাহলে আমি এইটুকু ফেলি, জাস্ট এইটুকু মাস্ক ফালাই। আবার এই পাশে এইটুকু কাটতে হবে, এই পাশে আবার এইটুকু জায়গা ফালাই, যাতে একদম এই বরাবর, এই গেটের এই বরাবর পড়ে যায়। এর জন্য আমরা এটা খোলা রাখছি, কারণ আমার এই পলিসিলিকন ইটসেলফ একটা মাস্ক হিসেবে কাজ করতেছে। আর এটা তো গেল, এই দুটা তো এইখানে একটা হয়ে গেল, এইখানে একটা হয়ে গেল, তার মানে একটা এন মস হয়ে গেল। এটা একটা এন মস, পি সাবস্ট্রেটের ভিতরে এন টাইপের ডিফিউশন, এন মস হয়ে গেল। কিন্তু দেখ এই জায়গায় আরেকটা মাস্ক আছে, এই জিনিসটা এই জায়গায় ক্যান লাগাইছে, এনওএল এর সাথে ক্যান লাগাইছে। এই জিনিসটা লাগাইছে ওই যে আমরা যখন লেআউট করছিলাম, মনে আছে, আমরা ওই উপরের সাইডে একটা এনওএল দিতাম, একটা না কন্টাক্ট দিয়ে কি বডির সাথে লাগাই দেওয়ার জন্য। তো এটা হচ্ছে বডি, এই বডির সাথে তো একটা লাগাই দিতে হইব মানে কন্টাক্ট দিয়ে। তো এর জন্য এই জায়গায় আমরা একটা এন টাইপের ডিফিউশন তৈরি করি। তো এন ডিফিউশনের সাথে আমরা আবার এই তোর এটার যে ড্রেনটা আছে, ড্রেনটারে শর্ট করে দেয়, তাহলে কি হইলো, সরি সোর্সটারে শর্ট করে দেয়। সোর্সটারে যদি আমি শর্ট করে দিই, তাহলে কি হইতেছে, আলটিমেটলি সোর্স থেকে আমার ওই বডিতে কারেন্ট ফ্লো হইতে পারতেছে, যেটা আমাদের আর কি আলটিমেট গোল। আমরা যেমন ওই যে ল্যাবের যে স্কিমেটিক গুলো আছিল, আমরা কি করতাম, বডিতে হয় ভিডিডি নাহলে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতাম। মেন কথা হচ্ছে সোর্সের সাথে কানেক্ট করে দিতাম। তো ওই কাজটা আমরা এখানে করতেছি।
তো এন ডিফিউশন হয়ে গেল, এন ডিফিউশন হয়ে এই যে এন ডিফিউশন বসে গেছে, এখন আমার দরকার পি ডিফিউশন। তো পি ডিফিউশন যদি দরকার, আমি সবগুলা এই এখন সিলিকন ডাইঅক্সাইড উঠায় ফেলবো, আবার নতুন একটা স্তর দিমু। এটা তো প্রত্যেকটা স্টেপেই করতে হয়, নতুন একটা উঠায় ফেললাম, নতুন একটা স্তর দিমু, দেওয়ার পরে আরেকটা মাস্ক বসাবো। এবার মাস্ক কি, আমার এই পাশে একটা পি ডিফিউশন লাগবো, এই পাশের সোর্সটারে বডির সাথে কানেক্ট করার জন্য, এই সোর্সটারে কানেক্ট করার জন্য, আর এই দুইটার মসফেটটা বানানোর জন্য। এটা তাহলে এটা আমার একটা মাস্ক, আর এটা একটা মাস্ক বসায় যখন আমি ওই যে তোর মানে ডিফিউশন দিমু, দেওয়ার পরে এই জায়গায় তোর আয়া পড়লো সিলিকন, সরি এখন আবার কন্টাক্ট লাগবে আমার। এখন তো আমার দেখ নরমালি কি এটা একটা জায়গায় কানেক্ট হইব, এটা একটা জায়গায় কানেক্ট হইব, এটা একটা, এটা তো শর্ট হয়ে যাবে ডিরেক্ট। আচ্ছা এটা কানেক্ট হইব, এটা কানেক্ট, হ্যাঁ দীপ্ত, হ্যালো, বল বল। আচ্ছা আমি তোর লিংক দিতেছি, ওয়েট, হালা দীপ্ত পরীক্ষার সময় মনে করে লিংক দিতেছি, ওয়েট। তুই কি রেকর্ডিং করতেছিস? করতেছে নাজিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখ, তো এটা আমার শর্ট করতে হবে, এর জন্য আমি কি করলাম, এটা একটা কন্টাক্ট লাগায় রাখবো, কারণ কি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার যদি আমি মানে কানেকশন দিতে যাই, আমার কন্টাক্ট লাগে। তো দেখ কন্টাক্ট আমার কই কই লাগবে, এটা তো বাদ, এটা জাস্ট একটা লিজেন্ড বুঝাইছে কই কোনটা কি। এ জায়গায় একটা কন্টাক্ট লাগবে, এর জন্য এই শুধু একটা মাস্ক। এ জায়গায় একটা কন্টাক্ট লাগবে, এই শুধু একটা মাস্ক। এ জায়গায় একটা কন্টাক্ট লাগবে, এই শুধু একটা মাস্ক। এ জায়গায় একটা কন্টাক্ট লাগবে, এই শুধু একটা মাস্ক। মানে প্রত্যেকটা টার্মিনাল, একটা মসফেটের যে যতগুলো টার্মিনাল আছে ওই কতগুলো মাস্ক লাগবে আমার। এই মাস্কগুলো আমি ফালায়া এই জায়গায় কন্টাক্ট বসাই নিলাম। কারণ কন্টাক্টের পরে দেখ, কন্টাক্ট যখন হয়ে গেছে আমি কন্টাক্ট বসাইলাম, এই জায়গায় কন্টাক্ট হইব। এখন বাকি যে জায়গাটুকু আছে টোটাল আমি মেটাল দিয়ে ফিল আপ করে দিব, মানে বাকি যে জায়গাটুকু আছে। তার মানে আমার দেখ বাদ আছে কোন জায়গায়, গেটের জায়গাটুকু, এটা হচ্ছে আমার গেট, এই যে গেটের জায়গাটুকু বাদ আছে, আর বাকি সব মেটাল দিয়ে আমি ফিল করে দিছি। এই হচ্ছে টোটাল কাহিনী ফ্যাব্রিকেশনের। আর এই ল্যামডা বেস ডিজাইন রুল যা আছে, এই জিনিসটা এই জায়গায় আর দেখার দরকার নাই, মানে ল্যামডা বেস ইটি কি এইসব দেখার দরকার নাই। আমরা এখন দেখবো হচ্ছে ওই স্টিক ডায়াগ্রাম থেকে কেমনে এরিয়া বের করে, ওই জায়গা থেকে আমাদের ল্যামডার ধারণা মোটামুটি আইসা দেবো। এই জায়গায় দুটো জিনিস মনে রাখবো, ল্যামডা হচ্ছে এই সাইজটা, মানে এই যে যে সরি কই যেন এটা গেট, কই এই যে গেট, আমি একটু জুম করি। কি রে, আমার পিসি হ্যাং করতেছে কেন? এই যে ডিসটেন্সটা না, এই জায়গা থেকে এই ডিসটেন্সটা, এটা বলতেছি আমরা চ্যানেল লেন্থ। এই চ্যানেল লেন্থ হচ্ছে 2 ল্যামডা, মানে এটার হাফ হচ্ছে ল্যামডা। ল্যামডা এটা বোঝায় যে একটা গেটের মানে দুইটা, একটা গেটের যে লেন্থ, ওই লেন্থের হাফ। তো আমার যদি কোনো জায়গায় পরীক্ষার মানে অনেকগুলা ম্যাথ আছে মানে এই টাইপের, তো ওই ম্যাথে বইলে দেয় যে আমার 65 ন্যানোমিটারের প্রসেস বা হচ্ছে 30 ন্যানোমিটারের প্রসেস, এভাবে বইলে দেয়, ঠিক আছে? যদি এরকম বইলে দেয় তাহলে আমরা ধরে নিব কি 2 ল্যামডার ভ্যালু দেওয়া আছে, 2 ল্যামডার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট হাফ করে নিলে আমি ল্যামডার ভ্যালু পাই যেতেছি। এখান থেকে আবার ম্যাথ করে আসলো, ওই যে তোর ইসের ইয়ে আছে, ইসের জায়গায় ম্যাথ আছে না, কি বলে ওটা রে, 5.1 পাওয়ার পাওয়ার হ্যাঁ হ্যাঁ পাওয়ারের ম্যাথ আছে, ল্যামডা লাগে না। তো ওই জিনিসটা জাস্ট ও ক্লিয়ার আচ্ছা। করার জন্য, ল্যামডা বেস ডিজাইন আচ্ছা, আচ্ছা, ব্যাপারটা ঠিক আছে, ক্লিয়ার ঠিক করার আছে। জন্য। পিসি হ্যাং করতেছে রে। আচ্ছা দেখ, তো ওইটা হয়ে গেল। সেকেন্ডটাতে যদি যাই স্টিক ডায়াগ্রাম আর লেআউট, মনে হয় না স্টিক ডায়াগ্রাম আর লেআউট দেখানোর দরকার আছে তো করে, না জাস্ট ক্যালকুলেশনটা দেখা। মোটামুটি সবাই পারো সেটা। আর এই ডি ল্যাচ ডি ফ্লিপ ফ্লপ এগুলো দিব না, বোধহয় পোলাপান গেজা এই জিনিসটা সিলেবাসে অ্যাড করাইছে। আচ্ছা তো স্টিক ডায়াগ্রাম তো বানাইতে পারি সবাই মোটামুটি। তো দেখ আমরা এটার এরিয়া বের করবো, এরিয়া এস্টিমেশন। হ্যাঁ আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো, 8 ল্যামডা, এটা হাইটের জন্য কমন, ওয়েটের জন্য কমন। এই জায়গায় মনে করে একটা হাইট একটা ওয়েট, দুইটার জায়গায় আমি 8 ল্যামডা লিখে রাখি। আচ্ছা এখানে 8 ল্যামডা আমি লিখে রাখলাম। এই বরাবর যে মানে ইডা আছে, মানে এই যে এই দাগ থেকে এই দাগের যে দূরত্ব, এটারে বলতেছি হাইট। তো হাইট যখন আমি ক্যালকুলেট করবো তখন আমি হরিজন্টাল লাইন গুনবো, কতগুলো হরিজন্টাল লাইন আছে। তাহলে আমি একটু গুনি, এই 1, এই একটা 2, এই একটা 3, এই একটা 4,
এই একটা 5, তাহলে আমার হাইট হবে 5 ইন্টু 8 ল্যামডা মানে 40 ল্যামডা। এরপর আমি যদি ওয়াইড ধরি, ওয়াইড বলতে বোঝায় এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, এই জায়গায় আমি ধরবো ভার্টিক্যাল লাইন। তো এটা একটা পিওর শর্টকাট হচ্ছে, যতগুলো ইনপুট আছে, কয়টা ইনপুট আছে পলিসিলিকন, 1 2 3, 3 এর লগে 1 যোগ করে দিব 4, তাহলে 4 ইন্টু 8 ল্যামডা। আর কিছু গুণার দরকার নাই। যদি ইনভার্টার থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মনে করে এটার পাশে ইনভার্টার থাকে, সেক্ষেত্রে কেমনে কাউন্ট করবে? এটার পাশে যদি ইনভার্টার থাকে, মনে কর এটার পাশে ইনভার্টারের লেআউট আছে, এটার কথা কইতেছস? হ তাহলে ইনভার্টারের জন্য কয়টা কয়টা? দুইটা। একটা পলিসিলিকন আছে দুইটা, আর ওর জন্য কয়টা? পাশে একটা ইনভার্টার আগা। আচ্ছা, আগাই পাশে একটা ইনভার্টার। এই 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 ডিফিউশন ডিফিউশন বুঝছি বুঝছি। এই গেল এইটা, এটা তো শর্ট থাকে, এটা শর্ট থাকে, এই পাশে এটা শর্ট থাকে। আচ্ছা ধর এটাই ভিডিডি, এটা গ্রাউন্ড। তুই কোথাও যে কয়টা হয় বললি আর, তাই না? দেখ 1 2 3 4 5, পাঁচটা না? এই জায়গায় কয়টা? 1 2 3 4 5, দেখ দুইটাই পাঁচটা পাঁচটা। তার মানে ইনভার্টার থাকলেও কোনো প্রবলেম না না না, পাঁচটা পাঁচটা। এখন তুই একটা জিনিস খেয়াল কর, এই লেয়ারটা আর এই লেয়ারটা দুটো তো একই জায়গায় পড়তেছে, একই তো ওয়াইড, তাই না? দুটো তো সেম, গ্রাউন্ড আর ভিডিডি তো কোনো সেন্স নাই, তাই না? সেন্স কিসের? ডিফিউশনের ব্রেক আছে, এই ডিফিউশনটা এখান থেকে ব্রেক হয়ে এদিকে গেছে, এই জিনিসটা ব্রেক হয়ে এদিকে গেছে। এখন চিন্তা কর, আমি যদি জিনিসটাকে পাশাপাশি বসাই, আমি তো এই সেম জায়গার ভিতরে এই ডিফিউশনটারে বসাইতে পারি, খালি মাঝখানে ব্রেক। বুঝতে পারছোস? তার মানে আমি যখন ক্যালকুলেশন করবো, মনে করে দেখি ইনভার্টারের বদলে অন্য কিছু থাকলো, আমি দেখবো কোনটার ভিতরে হরিজন্টাল লাইন ম্যাক্সিমাম আছে, ওই ম্যাক্সিমামটা নিবো আমরা। ধর এটার ভিতরে ইনভার্টার হিসাব করবো না। না না না, যদি জায়গায় চারটা থাকে, মনে কর সাপোজ এই জায়গায় চারটা থাকলো, 1 2 3 4, এরকম চারটা থাকলো এটাতে, কিন্তু এটাই পাঁচটা, তাহলে তুই পাঁচটা নিবি। কারণ কি, আমরা কিন্তু মিনিমাম এরিয়া এস্টিমেট করতেছি। তার মানে আমি এটাতে চারটা লাগলে ওর তো পাঁচটা লাগতেছে, তার মানে ওর এরিয়া অলরেডি বেশি লাগতেছে। আমি এটার ভিতরে যতই কম লাগাই, আবার তুই করি তাহলে ইনভার্টার বাদ দিয়ে দিব না, বাদ দেওয়া যাবো না। এখন মনে কর এটার ভিতরে আমি চারটা পাইলাম হরিজন্টাল লাইন, এই জায়গাটার ভিতরে চারটা হরিজন্টাল লাইন পাইলাম, এটার ভিতরে পাইলাম পাঁচটা, তখন তোমার ওই ম্যাক্সিমামটা নিতে হবে, কারণ কারণ ইনভার্টারে তখন বেশি জায়গা নিয়ে ফেলবো। বুঝতে পারছোস? হরিজন্টাল লাইনের ক্ষেত্রে হ্যাঁ বুঝতে পারছি, যেটা ম্যাক্সিমাম ওইটাই আমি কাউন্ট করবো। হ্যাঁ, যেটা ম্যাক্সিমাম ওটা কাউন্ট করবি। আর এটার বেলায় কি দেখ, এই যে তোর ইনপুটের বেলায় দেখ, ইনপুট প্লাস 1 কত? এই জায়গায় চারটা, এই পাশে চারটা, এই পাশে কয়টা ইনপুট? একটা প্লাস 1, তাহলে 2, তাহলে 2 প্লাস 4 6টা, টোটাল 6টা। বুঝতে পারছিস কাহিনী? ওয়াইডের ক্ষেত্রে হ্যাঁ। কিন্তু হোপফুলি স্যার মানে দিবে না, মানে ওই ইনভার্টার দিয়ে দিবে না। দেখ এটা যদি আমরা গুনি, তাহলে দেখ হরিজন্টাল আমরা হাইট গুনতেছি 1 2 3 একটা স্ট্যাক ডায়াগ্রাম দেখাচ্ছ না একটু করি, মানে এটা কেমনে আইছে? স্টিক ডায়াগ্রাম কেমনে আইছে? হ্যাঁ, তুই স্ট্যাক ডায়াগ্রাম বুঝে যাইব। স্টিক ডায়াগ্রাম আঁকানো বুঝাইতে হবে, তাই কইতেছস? হ্যাঁ 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 হ্যাঁ, স্টিক ডায়াগ্রাম আঁকানো সিমেট্রিক টাকে না লাগবে। অনেকে স্কিমেটিক ছাড়াও পারে, আমি স্কিমেটিক ছাড়া পারি না, আমি আগে স্কিমেটিক আঁকা নিই তারপর বুঝি। আমিও পারি, আমি স্কিমেটিক বুঝি, স্কিমেটিক মনে হয় না। স্কিমেটিক থেকেই করা লাগে। হ্যাঁ ওটা তো জানি। আচ্ছা তুই বুঝা, সমস্যা নেই। দেখ a প্লাস b প্লাস c ইনটু d, তার মানে নিচে তিনটা প্যারালাল, তো না আঁকাই লইব না, খাতায় দেখাইতে হইব। আঁকায় দেখা অনেক আঁকায় দেখা। খাতায় দেখাইতে হইব। মানে ওইটা এক সময় ভার্সিটিতে সকালে দেখে নিস, অনেকেই পারে। আরে এখন দেখাইলে সবাই দেখতে পারবে, সমস্যা কি? টাইম ওয়েস্ট হইতেছে, অনেক বড় বড় জিনিস আছে পরে। দেখ ছোট করে দেখাতে পারিস কিনা। আচ্ছা দে, আমি দেখাইতেছি। এই জিনিসটা লাস্টে দেখাস, সবগুলো দেখায় নে।
আবার ফোনের ক্যামেরা অন করা এই করা ভালো না। কি হয়েছে? মানে সবগুলো দেখাই নে, তারপরে ফোনের ক্যামেরা দিয়ে লাস্টে দেখায় সেটা। আচ্ছা আমরা স্টিক ডায়াগ্রামের জিনিসটা লাস্টে দেখি, হ্যাঁ মেজবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাস্টে দেখি আর ঠিক আছে। দেখাস আর কি, মনে করে দেখাস। ঠিক আছে, আমরা থার্ড যে স্লাইডটা সেটা স্টিক ডায়াগ্রাম, ওই এরিয়া এস্টিমেশন দেখ আমরা একটু মিলাই। দেখ এটা হচ্ছে হাইট বের করছে 5 × 8, দেখ 1 2 3 4 5 হাইট পেয়ে গেছে, দেখছস? আর ওয়াইড মাপি দেখ, একটু জুম কর, অনেক একটু জুম কর। দেখ এটা দেখ, আমি মাপমু হাইট, তাহলে হরিজন্টাল লাইন গুনবো 1 2 3 4 5 5 × 8 ল্যামডা। আর যদি আমি ওয়াইড মাপি তাহলে ইনপুট কয়টা? 1 2 3 তিনটা প্লাস 1 4, এই যে 4 × 8 ল্যামডা। আচ্ছা তারপরে পরেরটা এটার দেখ। সাথে ইনভার্টার থাকলে 6 হইতো, তাই তো? এটার বেলায় দেখ হাইট যদি মাপি 1 2 3 এই 4 5 6 6 × 8 ল্যামডা। আবার খাড়া যদি হয় 4 × 1 4 + 1 5, শেষ। আবার এটা দেখ 1 2 3 4 5 6, তাহলে 6 × 8 ল্যামডা হাইট, আর ইনপুট করা 4টা প্লাস 1 5 5 × 8 ল্যামডা। তারপর এটাটা দেখ, প্লাস 1 কি সবসময় নিমো? প্লাস 1 কি সবসময়? হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্লাস 1 সবার জন্য। তারপর দেখ এটা দেখ 1 এই যে 2 3 4 5 6, তাহলে 6 × 8 ল্যামডা, এটা হচ্ছে হাইট, আর ওয়েট কত? 1 2 3 4 চারটা ইনপুট, আর হচ্ছে লগে 1 যোগ 5, তাহলে 5 × 8 ল্যামডা। আবার এটার জন্য দেখ 1 2 3 4 5 6 7, তাহলে 7 × 8 ল্যামডা, আর ইনপুট চারটা 5 × 8 ল্যামডা। বুঝতে পারছস? এই সেম এটার জন্য যদি করস দেখ 1 2D এর গুলো নাই, 2D এর গুলো নাই, এখানে তো স্টিক ডায়াগ্রাম আছে। মার্কস এই দেখ এর ভিতরে একটা ইনভার্টার আছে, দেখ এটার মধ্যে একটা ইনভার্টার আছে, দেখ এটার মধ্যে একটা ইনভার্টার আছে, খেয়াল করছস? হ্যাঁ হ্যাঁ। দেখ 1 2 3 4 5, এটা হচ্ছে হাইট, আর ওয়েট কত হইব? দেখ 1 2 3, এটার জন্য 4, আর এটার জন্য কত? 2 4 2 6। ওটার জন্য 2 কেন? ওখানে না একটা ই দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম ওটার জন্য 2 কেন? ওখানে না একটা লাইন দেওয়া? এখানে একটা লাইন না, হ্যাঁ। লাইনের সাথে 1 যোগ করতে হয়, ও, তাহলে এটার আচ্ছা, জন্য আচ্ছা। 2, ইনভার্টারের জন্য 2, আর এই আচ্ছা, পাশে 3 আর 1 4, তাহলে 6। আচ্ছা 1 2 3 4 5 6, ঠিক আছে 6, এই গেল। অনেক, এটাতে তো মনে হয় 5টা হওয়ার কথা আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো মনে হয় 5 হওয়ার কথা বইতে। তুমি যেটার কথা গুনতেছো এইভাবে গুনতেছো না, 1 2 3। না না না, চার, উইথের 5। ক্ষেত্রে তো জাস্ট আমি ইনপুট কয়টা সেটা দেখবো। ইনপুট আমার 4টা আছে, তার সাথে 1 যোগ করে দিলেই তো না হয়ে না যায়। না, এখানে ডিফিউশনের একটা ব্যাপার আছে, দেখো যদি কন্টিনিউয়াস ডিফিউশন থাকতো, আচ্ছা দেখো হ্যাঁ ডিফিউশন একটা ব্রেক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা হ্যাঁ। ডিফিউশনের জন্য রুল, যে কয়টা ইনপুট তার সাথে 1 যোগ। এটা একটা ডিফিউশন, এটার জন্য 4টা, আবার এটা আরেকটা ডিফিউশন, এটার জন্য 2টা। যে ডিফিউশন যদি একই ডিফিউশন থাকতো তাহলে 4 যোগ 1 5। আচ্ছা, না আমাকে জেমিনি দিছিল এখানে 5টাই হবে, হাইটও 5টা হবে, উইথ তো 5টা হবে। হাইট 5টা, 1 2 3 4 5, হ্যাঁ হাইটে 5টা, উইথ তো 5টা বলছে আমাকে। ওই তো 6টা আসে। এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। এটা চ্যাট জিপিটি জেমিনি দুই জায়গায় দিছি, দুইটাতেই 5 5 বলছে। ডিফিউশন একটা ব্যাপার আছে, তুমি ওরা কোশ্চেন করো, ফিরে একটু কোশ্চেন করো যে ডিফিউশন তো 2টা, সেই ক্ষেত্রে কি করব? এই ডিফিউশনের উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে। কারণ আমি তোমার বলি এটা কেন ডিপেন্ড করে, দেখো দুটো ডিফিউশনের মাঝখানে একটা গ্যাপ থাকে, 8 ল্যামডার একটা গ্যাপ থাকে, কারণ আমার তো এটা সেপারেট করতে হবে না, ওই একটাই অ্যাড হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ট্রানজিস্টরসে যদি যাই, ট্রানজিস্টরের যে পিডিএফটা আছে এই জায়গায় আইভি ক্যারেক্টারিস্টিক্স একটা জিনিস আছে। আইভি ক্যারেক্টারিস্টিক্স স্যার দিয়ে অনেক বড় ক্লাস নিছে, বাট জিনিসটার ভিতরে খুব একটা জিনিস নাই, আমি দেখাইতেছি। তো আমরা মনে রাখবো হচ্ছে তোর মসের ভিতরে দুই ধরনের ক্যাপাসিটেন্স থাকে, একটা হচ্ছে তোর গেট ক্যাপাসিটেন্স,
আর একটা হচ্ছে ড্রেন টু বডি ক্যাপাসিটেন্স, ঠিক আছে, মানে ডিফিউশন টু বডি ক্যাপাসিটেন্স যেটা। চ্যানেল চার্জ, আচ্ছা আমরা উপরে যাই, একটা মসফেট নেই, একটা মসফেটের চিত্র নেই, তারপর আমরা গ্রাফটা আঁকাই, তাইলে বোঝা যাবে সব থেকে ভালো। মসফেটের একটা চিত্র, আচ্ছা এটারে ধরি, এটার একটা চিত্র ধরি। হ্যাঁ দেখ ফাইন, আমাদের ক্যাপাসিটরের তিনটা স্টেজ আছে, তিনটা স্টেট আছে, একটা হচ্ছে কাট অফ, একটা লিনিয়ার, একটা স্যাচুরেশন। তো কাট অফ কখন থাকে? এটা হচ্ছে আমার গেট, এটা হচ্ছে আমার সোর্স, আর এটা হচ্ছে আমার ড্রেন। আমরা ধরে নিতেছি আমাদের এক্সপেরিমেন্টের জন্য ভিজিএস টা ফিক্সড। ভিজিএস কি ফিক্সড? ভিজিএস ধর এটা 1 ভোল্ট, 1 ভোল্ট। তো ট্রানজিস্টরের একটা শর্ত কি, যে থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটির থেকে যদি ভিজিএস ছোট হয়, ট্রানজিস্টর মসফেট থাকে হচ্ছে কাট অফে। আর যদি সেই ক্ষেত্রে আবার আচ্ছা সেই ক্ষেত্রে না যাই, যদি ভিটি যদি ভিজিএস এর থেকে বড় থাকে, মানে জিএস যদি ছোট থাকে, মানে এইখানে যে ভোল্টেজটা আমি দিয়েছি সেটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে ছোট থাকে তাহলে এটা কাট অফে থাকে। যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বড় থাকে তাহলে হয় লিনিয়ারে থাকে নাহলে স্যাচুরেশনে থাকে। কারণ এই লিনিয়ার স্যাচুরেশনের ব্যাপারটা একটু পরে বুঝি, আগে কাট অফটা বুঝি। কাট অফটা কি, আমি যদি এখানে একটা গ্রাফ আঁকাই, আঁকা হয়ে গেল, আমরা এটার অ্যাক্সিস ধরে নিই। তো যাই হোক, তো ধর এই পর্যন্ত হচ্ছে আমার ভিটি, এই পর্যন্ত ভিটি মানে ধর 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, এটা 1 ভোল্ট আমি জায়গায় অ্যাপ্লাই করছি, তার মানে আমার এই 1 ভোল্টের আগ পর্যন্ত কি কাট অফ রিজন, এই জায়গায় কোনো কারেন্ট ফ্লো হইব না, জাস্ট এরকম একটাই থাকবো। থাকার পর মানে লিকেজ কারেন্ট যেটুকু, ওই লিকেজ কারেন্টটুকু থাকতেছে। এটা এই অ্যাক্সিস বরাবর আইডি, আর এই বরাবর হচ্ছে ভিডি আর এস। আচ্ছা গেল। এখন যখন আমি ভিজিএস টারে ভিটির উপরে নিলাম, তখন ও কি করতেছে, দুইটা শর্ত আছে জায়গায়। একটা হচ্ছে ভিডির থেকে, মানে জায়গায় একটা শর্তটা কই, একটা ইকুয়েশন আছে জায়গায়, শর্তটা কই গেল, আচ্ছা আমি বলি, এই জায়গায় নাই, ওই আমি স্লাইড পিডিএফ বানাই ফেলছি, তো এই জায়গায় ফর্মুলা গুলো গেছে, এই জায়গায় ছিল মনে হয়। যাই হোক, যেটা কইতেছিলাম, তো ভিডি যদি ছোট হয় ভিজিএস এর, মানে ভিজিএস ভিটির থেকে বড় বাট ভিডিএস এর থেকে কি ছোট, সেই ক্ষেত্রে কি হবে, জিনিসটা লিনিয়ার রিজনে চলবে। মানে কারেন্ট তুই ভিজিএস যত বাড়াবি, কি রে ট্র্যাকপ্যাড এমন করতেছে কেন, মানে তুই ভিজিএস আস্তে আস্তে যত বাড়াবি কারেন্ট ফ্লো তত বাড়তে থাকবো, লিনিয়ারলি বাড়তে থাকবো, মানে এরকম লিনিয়ারলি বাড়তে থাকবো। কি অবস্থা, এভাবে লিনিয়ারলি বাড়তে থাকলো। এটা কোন পর্যন্ত বাড়তে থাকবো, যে পর্যন্ত ভিডিএস এর সমান হয়ে যাবো, ভিডিএস এর সমান হয়ে গেল। এখন যখন ভিডিএস এর থেকে ভিজিএস টা আরো বড় হয়ে গেল, তখন কি ওই জিনিসটা স্যাচুরেশন মোডে চলে যাবে, মানে স্যাচুরেশন। ও এখন আর যত আমি ভিডিএস বাড়াই ওটা আর বাড়তেছে না, মানে কারেন্ট এখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করতেছে। স্যার এই জিনিসটাতে বুঝাইছিল ওই জায়গায়। এখন আরেকটা ফেনোমেনা কি হইব, এখন আমি ভিজিএস দেখ, আমার ভিজিএস কি ছিল, কনস্ট্যান্ট ছিল, আমি কারে কন্ট্রোল করতেছিলাম, ভিডিএস রে। মানে ভিডিএস যত বাড়তেছে, মানে ভিজিএস যখন তোর ভিজিএস এর থেকে ছোট ছিল, ভিজিএস ছিল আমার কত এখানে 1 ভোল্ট, এটা এই জায়গায় মনে কর 1 ভোল্ট। ভিডিএস যখন ভিজিএস এর ছোট ছিল, তখন কি আমার মসফেটটা লিনিয়ার রিজনে চলতেছিল। যেই মুহূর্তে আমার ভিডিএস টা ভিজিএস এর থেকে বড় হয়ে গেছে, মানে 1 তো আমি ফিক্স করে দিছি, মানে 1 ভোল্ট ফিক্স করে দিছি, এর থেকে যখন বড় হয়ে গেছে তখন কি ও স্যাচুরেশনে চলে গেছে। এখন আমি যদি 2 করে দেই, জিনিসটা 2 করে দেই, ভিজিএস টারে 2 করে দেই, তাহলে আমার এই স্যাচুরেশনটা এই পর্যায়ে চলে আসবো না, স্যাচুরেশনটা এই জায়গায় চলে আসবো। অনেক শর্তটা উপরে লেখা দেবো, বুঝা যাচ্ছে না। হ্যাঁ মানে শর্তটা উপরে একটু লেখা দে, জিএস গ্রেটার দেন ভিটি, এটা হলো শর্ত। লেখাই তো ঝামেলা, ভিজিএস
is greater than V, ইকুয়াল পিপিটিটা ইকুয়াল হলো পিপিটির এটা স্যাচুরেশন। হ্যাঁ, এটা স্যাচুরেশন। তোরা পিপিটি তে দেখতে পারবে, এগুলো লেখা আছে এখানে। হ্যাঁ, তো দেখ, যখন তুই এই যে ভিজিএস টা চেঞ্জ করলে 2 ভোল্ট করে ফেললি, তারপরে কি গেটটা এখন আরো বেশি ওপেন হইতেছে না? মানে এই যে চ্যানেলের যে উইডটা, এটা মনে কর 1 ভোল্টের জায়গায় ছিল, তাহলে 2 ভোল্টে কি জিনিসটা আরো বড় হয়ে যাবে না? তার মানে সেম ভোল্টেজ সেম ভিডিএস এর জন্য বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হইব। তার মানে যখন 2 ভোল্ট হয়ে যাবে, জিনিসটা এরকম হয়ে যাবে গ্রাফ। আমি যদি ভোল্টেজটা আরো বাড়াই দিই, 3 ভোল্ট দিয়ে দিই, তাহলে আমার এই যে চ্যানেলটা এটা আরো মোটা হয়ে যাবে। তার মানে কারেন্ট সেম ভিডিএস এ আরো বেশি ফ্লো হইব। এর জন্য দেখ, এরকম 3টা-4টা কার্ভ আছে এই জায়গায়। দেখ 3টা-4টা কার্ভ আছে, একবার ভিজিএস 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5। এখন খেয়াল করো যে কথাটা কইতেছিলাম, যে যতক্ষণ ভিজিএস এর থেকে বড় না হইতেছে, ওই পর্যন্ত স্যাচুরেশনে যাইতেছে না। দেখ 1 ভোল্টে স্যাচুরেশন অনেক আগেই হয়ে যেতেছিল, মানে 1 ভোল্টের উপরে যখন ভিডিএস চলে যেতেছিল তখনই কি স্যাচুরেশন হয়ে যেতেছিল। আবার যখন 2 ভোল্ট করলাম, তখন দেখ 2 ভোল্টের থেকে যখন বড় হইতেছে ভিডিএস, তখন কি হইতেছে? স্যাচুরেশনে যাইতেছে। যখন আমি ভিজিএস টা 3 ভোল্ট করলাম, তখন দেখ 3 এ যাইতে হইতেছে। যখন 4 করলাম, 4 এ যাইতে হইতেছে। 5 করলাম, 5 এ যাইতেছে, তারপর স্যাচুরেশন হইতেছে। মানে জাস্ট ওই শর্তটা মনে রাখলে এটা আঁকা কোনো ব্যাপার না। আর এই যে স্যারের জায়গায় যা যা লিখছে, ডাব্লিউএল, ল্যামডা, ট্যামডা, হাবিজাবি, এই শব্দ জাস্ট ছোট করে এক্সপ্লেন করবি, এত ফর্মুলার দরকার নাই। এক্সপ্লেনটা কি, আমি এক্সপ্লেনটা কেমনে করব? দেখ, মানে এখানে হচ্ছে ভিডিএস এর মানটা যত হইব, স্যাচুরেশনটা ঠিক ওইখানে নিয়ে করব, তাই তো? স্যাচুরেশন ওইখানে যাই হবে। মানে ফার্স্ট একটা কার্ভ যদি তুই বের করে নিতে পারোস, বাকি কার্ভ বের করা কোনো ব্যাপার না। বুঝতে পারছস? এখন আমরা একটু দেখি যে অনেক বল, আইভি ক্যারেক্টারিস্টিকে কি কার্ভ বের করা কি দেখানো লাগবে ওই যে সূত্রগুলো দিয়ে? তুই সূত্রগুলোতে না, আমি তো জাস্ট ইন জেনারেল বুঝার জন্য কইছিলাম। তুই যদি মুখস্থ করে যাইতে পারোস যে আমি এই গ্রাফটা আঁকামো, এইভাবে এক্সপ্লেন করবো, এটা তোর ব্যাপার, বুঝছস নাই? কিন্তু যদি বুঝতে পারোস, তাহলে ইন মস পি মস দুটার জন্য তো লিখতে। আমি যদি খালি গ্রাফ তোর কথা শুনতেছি না নুরু, তোর কথা শুনতেছি না। তোর বাকিরা শুনতেছস নুরুর কথা? না না, নুর কথা শুনতে না না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এখন যেটা কইতেছিলাম। দেখ, এই যে থিকনেসটা, এটা আমি বলতেছি, এই যে থিকনেসটা, এই থিকনেসটা যদি বাড়ে, তাহলে কি ক্যাপাসিটেন্সের ভ্যালু বাড়বো না কমবো? এই থিকনেসটা বাড়লে, আচ্ছা নরমালি ধরি, থিকনেসটা যদি বাড়ে, আমার এই জায়গা থেকে এই চার্জটা, এই জায়গার চার্জ গুলো অ্যাট্রাকশন কি বেশি করবো না কম করব? কম করব, থিকনেস যদি বাইরে যায়। এই থিকনেসটারে বলতেছি টি অক্স। তার মানে আমি ওই জায়গায় এক্সপ্লেন করবো যে টি অক্স যদি বাইরে যায়, মানে অক্সাইডের থিকনেস যদি বাইরে যায়, তাহলে আমার গেটের এই যে গেটের যে ওয়াইটটা কি কম হয়ে যাবে। যদি কম হয়ে যায়, তাহলে কারেন্ট কম ফ্লো হইব। এই তারপর কি সি অক্স একটা আছে, ক্যাপাসিটেন্স, এই অক্সাইডের ক্যাপাসিটেন্স। তো টি অক্স যদি বাড়ে, সি অক্স কি হয়? বাড়ে। তার মানে কি হয়? এই গেটটা চার্জ হতে টাইম বেশি লাগে, চ্যানেলটা কম মোটা হয়। টি অক্স বাড়া মানে মনে রাখিস, টি অক্স বাড়া মানে সি অক্সও বাড়া। টি অক্স যদি বাড়ে, সি অক্স বলতে বোঝায় এই অক্সাইড লেয়ারের ক্যাপাসিটেন্স বাইরে গেল, ক্যাপাসিটরটা গেট থ্রুতে চার্জ হতে টাইম বেশি লাগতেছে, চ্যানেলের ওয়াইড কমে যাচ্ছে, তার মানে এই কারেন্ট কম ফ্লো হবে। সেম ভাবে অপোজিট ভাবে যদি চিন্তা করস, তার মানে টি অক্স যদি কমে, মানে থিকনেস যদি কমে, তাহলে কি হবে? কারেন্ট ফাস্ট ফ্লো হবে, বেশি ফ্লো হবে। মানে আমার ওই কার্ভটা কি হবে তখন? আরো উপরের দিকে চলে যাবে, এরকম। মানে আগে যেরকম নিচ দিয়ে চলতেছিল, সেম ভোল্টেজ কি আরো উপর দিয়ে চলে যাবে। এইভাবে তুই ডিসক্রাইব করতে পারবি। আর একটা জিনিস রইলো কি, দুটো জিনিস রইলো, একটা হচ্ছে ওয়াইড আর লেন্থ, আর হচ্ছে ল্যামডা। ল্যামডার ভ্যালু যত ছোট হবে, মানে এইখান থেকে এইখানকার দূরত্ব, এই দূরত্বটা 2 ল্যামডা, তার মানে হাফটা কত? ল্যামডা। ল্যামডার ভ্যালু যত ছোট হবে, তাহলে 2 ল্যামডার ভ্যালু তত ছোট হবে, মানে এইখান থেকে এখানকার দূরত্বটা কমে যাবে। তো কমে যাওয়া মানে কি? কারেন্ট বেশি ফ্লো হয়ে যাওয়া। তার মানে ল্যামডার ভ্যালু যত কমে আসবে, কারেন্ট তত বেশি ফ্লো হবে, সেম গেট ভোল্টেজে, সেম ড্রেন সোর্স ভোল্টেজে। আবার ওয়াইড লেন্থের যে ব্যাপারটা, ওয়াইড আমি কারে বলতেছি? এইখান থেকে এইখানে দেখ, ওয়াইড যত বেশি হবে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য তত বেশি সারফেস এরিয়া পাবে না। তার মানে ওয়াইড বাইরে যাওয়া মানে কি? সারফেস এরিয়া বাইরে যাওয়া। আর লেন্থ জিনিসটা কি? এইটা। তো লেন্থ যত তুই বাড়াবি, তুই তত বেশি গেট ভোল্টেজ দিতে পারবি। তার মানে কি, দেখ চ্যানেলটা এই পর্যন্ত এসে স্যাচুরেট হয়ে যাবে, এরপর আর কিন্তু তুই বাড়াইতে পারবি না, গেট ভোল্টেজ বাড়াইলেও কাজ হবে না। কিন্তু তুই যদি লেন্থটা যদি বড় করে দেস, মনে কর আমার এন ডিভিশনটা এই পর্যন্ত, লেন্থটা বাইরে গেল, তখন কিন্তু এই চ্যানেলটারে মোটা করতে করতে এই জায়গায় আনতে পারবি।
তো এই জিনিসগুলো আর কি ফিজিক্যালের সাথে ওই গ্রাফের সাথে আর কি একটু কম্পারিজন করে দিলে হয়ে যেতেছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, স্যার যেভাবে অনেক পেঁচায় বা স্যার অনেক ডিপে গেছে, যদিও জানার লিগে ডিপে যাওয়া দরকার, বাট আমি পরীক্ষার লিগে তোরা ডিপে যাওয়ার দরকার নাই, আমি যতটুকু আর কি মনে করতেছি। আচ্ছা মামা অনেক মামা, তুই কি এটা এমনি খাতায় কাটটা করছিস নিজের মতো করে শর্ট করে? না না না, আমি এখনো প্র্যাকটিস করার টাইম পাই নাই, মানে আমি জাস্ট ওটা করলে একটু দিস। হ্যাঁ হ্যাঁ, কালকে আমার ল্যাপটপ তো প্রচুর হিট হইতেছে রে। দাঁড়া আমি একটা ফ্যান লাগাই লই। কুল প্যাড ইউজ কর। আরে হিট হইব না, মনিটর চালাইতেছি, পিছনে অনেক কিছু চলতেছে না। আচ্ছা অনেক, এটা তো এনমস এর জন্য না? হ্যাঁ, পিমোস তো দেখাইতেছে। হ্যাঁ পিমস। আচ্ছা পিমোস এর ক্ষেত্রে কোনটা করলে সুবিধা হয়, মানে খালি উল্টাই দিলে সুবিধা হয় নাকি হচ্ছে ওইটা জাস্ট যেমন বিজিএস রে বিএসডি দিয়ে করলি ওইভাবে করলে জাস্ট খালি ওই শর্তগুলো সব সেম থাকে, এটা করলে সুবিধা হয়? পিমোস এর বেলা এরা তন্ময় যেটা বললো যে জাস্ট ওই ভিডিএস রে ভিএসডি বানাই দিবি, শেষ, সেম গ্রাফ। ওইটাই বলতেছিলাম, মানে এটা করলে তাহলে সবচেয়ে এটা করলে সবচেয়ে সুবিধা। মানে বুঝি নাই আবার বলুন, আবার কি বললে? মানে এই যে গ্রাফটা না, এই গ্রাফটা না, এই যে গ্রাফটা দে, এই সেম গ্রাফ আঁকাবে, এটা কি ভিডিএস লেখা না? এই ভিডিএস এ জাস্ট ভিএসডি লিখে দিবি, বাকি সব সেম। ভিএসডি, আচ্ছা, সোর্স টু ড্রেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি সব সেম। বাকি সব সেম। উল্টো হইব না? না না, উল্টাইবো না, তখন আর উল্টাইবো না। উল্টাইছে তো এসডি এর জন্য। দেখ, এই যে যখন তুই ভিডিএস রাখতে গেছস তখন এটা উল্টাইছে, খেয়াল করছস? ও খেয়াল করছস? তাহলে আমি এই ভিডিএস টা যদি ভিএসডি করে দেই, তাহলে আমার এই জিনিসটা উল্টায় এই পাশে চলে আসতেছে। আবার এই যে আইডিএস টাও আইএসডি করে দিতে হইব, আইডিএস টাও আইএসডি করে দিতে হইব, তাইলে হয়ে যাবে। মানে আইডিএস এর জায়গায় আইএসডি আর ভিডিএস এর জায়গায় ভিএসডি লিখে দিলেই এই সেম গ্রাফ। সার্কিট তো সেম, ইয়া তো সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেম, খালি এন প্লাস এর জায়গায় পি প্লাস আর বডি এন বডি। আচ্ছা ওই অনেক বল। ওই স্যাচুরেশন রিজিয়নে তোর ওই যে সময় পিঞ্চাপ হয়, স্যার একটা প্রশ্ন বলছিল যে পিঞ্চাপ হওয়ার পরেও কি কিসের জন্য কারেন্ট সমান কারেন্ট প্রবাহিত হয়? পিঞ্চাপের জন্য কেন সমান কারেন্ট প্রবাহিত হয়? হ্যাঁ হ্যাঁ, একই কারেন্ট প্রবাহিত হয়। দেখ, চ্যানেল তো আমার হয়ে যায়, পিঞ্চাপ হয়ে যায়, চ্যানেল পিঞ্চাপ হয়ে যায়। তো দেখ, আমার এই পাশে যখন একটা শর্ত কি দেখলাম যে আমার ভিডিএস কি হয়ে যায়, ভিজিএস এর থেকে বড় যখন হয়ে যায় তখন থাকে কি সে স্যাচুরেশন, তাই না? ভিডিএস টা বড় হয়ে যায়, হ্যাঁ, আর ভিজিএস টা কি ছোট থাকে। হুম, তো ভিজি আর এস টা ছোট, আর এটা এই ভোল্টেজটা কি বড়, হ্যাঁ, এই ভোল্টেজটা বড়। তো নরমালি এই সোর্সের সাথে কানেক্টেড থাকে কি নেগেটিভ, আর এর সাথে কানেক্টেড থাকে কি পজিটিভ। পজিটিভ। আর এই পাশে এই সাথে কানেক্টেড থাকে কি পজিটিভ, এই পাশে থাকে কি নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, তার মানে এই পাশে যখন পজিটিভ চার্জ থাকতেছে, আমার গেটে কি পজিটিভ চার্জ না? হ্যাঁ, গেটে পজিটিভ পজিটিভ চার্জ রে কি করতেছে, রিপেল করতেছে। আর এই জায়গায় কি হইতেছে দেখ, এই জায়গায় যখন পজিটিভ চার্জ দিতেছি এইখানকার চ্যানেলের ওয়াইডটা বাইরে যেতেছে না, মানে এই পাশে চ্যানেল ওয়াইড কম, মানে মেইন কথা হচ্ছে এইখানকার ওয়াইডটা বড়, এইখানকার ওয়াইডটা ছোট হয়ে যায়, মানে জিনিসটা এরকম হয়ে যায়। হ্যাঁ, এরকম যখন হয়ে যায়, তুই এখন যত এইটা বাড়া, এই জিনিসটা যতই বাড়া, এটা কি আর ওইদিকে যাওয়ার জায়গা আছে? না, জায়গা নাই। এদিকে তো তুই নামাইতে পারবি না এদিকে, কারণ কি তোর এই পাশের ম্যাগনেটিক ফিল্ডটা বড় এই পাশের থেকে, এই জন্য এই পাশটার নামে না। কিন্তু যখন তুই ভিজিএস টারে বাড়াই দেস তখন এই টোটাল জিনিসটা নামা যায়, তখন ওই কার্ভটা উপরে চলে যায়, বুঝছো? এই জন্য পিঞ্চাপের পরে তুই যতই ভিজিএস বাড়া ভিডিএস বাড়া, আর কারেন্টের থেকে বেশি ফ্লো হয় না। বুঝতে পারছো? মানে কি বাড়াইলে কারেন্ট বাড়াই যায়? কি বাড়াইলে? তুই কি করতেছস তুই? না আমি দেখতেছি, আমি বোঝার চেষ্টা করতেছি। তুই কি রেকর্ডিং ক্লাস দেওয়ার আশায় আছস, তাই আর কোশ্চেন করিস না। না রেকর্ডিং ক্লাস না, এই যে কইলি না বিডি একটা বাড়াইতে একটা ডলতাছো নাকি? পিঞ্চাপ হয়ে যায়। বেজবা কি ডলতাছো নাকি? আগে কার্ভটা দেখ,
পরে ডলো, একটু পরে ডলো। এই কার্ভটা দেখ আমি দেখ। এটা স্যাচুরেশনে দেখছি, যাওয়ার এটা পরে কেন আর কারেন্ট বাড়ে না? দেখ স্যাচুরেশনে যখন আসলো আমার ভিজিএস কত 1 ভোল্ট, কিন্তু আমার ভিডিএস কত তখন 2 ভোল্ট, তাই না? 2 ভোল্ট। আচ্ছা জিএস 1 ভোল্ট আর ডিএস 1 ভোল্ট, 2 ভোল্ট। তাহলে আমি জিএস রে বসাই এই জায়গায়, গেট টু সোর্স একটা আমি ভোল্টেজ সোর্স দেই, এটা ছোট এই গেল, হ্যাঁ। আর ড্রেন টু সোর্স একটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে এটা কানেক্ট হবে মাইনাসের সাথে ড্রেন টু সোর্স, তার মানে এইখান থেকে মাইনাস, এদিকে প্লাস, এইভাবে কানেক্টেড আছে। তো এই ভোল্টেজটা কি বড়? এই ভোল্টেজের সাথে কি গেটের কোনো আছে, মানে কমিউনিকেশন আছে? নাই। গেটটা এই চ্যানেলটারে চাপ দিতেছে কার থ্রুতে? দেখ এই সোর্সটার থ্রুতে, কিন্তু এই গেটের সাথে তো এই সোর্সের কোনো ইফেক্ট নাই। তার মানে গেটটা যখন এটা চাপ দিতেছে তখন এই পাশটা বেশি দূর নামতেছে। আর ও যত ভোল্টেজই বেশি থাক, ওর সাথে তো এই গেটের কোনো সম্পর্ক নাই যে ওই পাশটা ধাক্কাতে নামাবে। এই জিনিসটা হইতেছে জাস্ট দেখ, এই জায়গায় যদি পজিটিভ একটা ভোল্টেজ যায়, নরমালি এই এন টাইপের যে ইগুলো আছে এগুলো দিক দিয়ে ফ্লো হওয়া শুরু করে সোর্সে চলে যাব। আবার এই সেম এন টাইপের যে পি টাইপের যে আছে, এখান থেকে কিছু পজিটিভ চার্জ কি করব, এই কর্নারটারে চাপ দেওয়ার ট্রাই করব। কারণ কি এদিকে তো নেগেটিভ চলে যেতেছে, নেগেটিভ ওরা আকর্ষণ করতেছে। তো যখন ওর এই পজিটিভ গুলো করে দিব, মানে ধাক্কা দিব এদিকে, তখন এই পাশের ওয়াইডের থেকে এই পাশের ওয়াইডটা একটু কম হয়ে যাবে, মানে ব্যাপারটা কম হয়ে যাবে। তো যখন কম হয়ে গেল, একটা জিনিস খেয়াল কর, তুই কম হয়ে গেল, মনে কর এরকম হয়ে গেল, তাই না? এখন তুই ভিজিএস যতই বাড়া, এই পাশ কি আর বাড়বে, এই পাশ কি আর নামবে? না, তো গেটের কোনো সম্পর্কই নাই। না, তখন কি হবে, এই পাশটা বড় হবে, মনে কর এই পাশটা বড় হইতে এই পর্যন্ত নামে গেল, কিন্তু এই পাশটা এরকম কর্নারে রাখলো। এই দিক দিয়ে যে ইলেকট্রনটি পাস করবে এটার পরিমাণ তো কনস্ট্যান্ট, কারণ এবার তো যখন মোটা হয় নাই। তার মানে তুই যখন ভিজিএস যতই বাড়া, ভিডিএস যতই বাড়া, এটা স্যাচুরেশনে চলে গেছে, কারেন্ট আর বাড়বো না। কারণ কারেন্ট কেমনে বাড়বো? দেখ এখন আমি যদি ভিজিএসটারে বড় করে দেই, তাহলে কি হবে, আমার চ্যানেলটা এখন আর এইভাবে ক্রিয়েট না হইয়া তখন এইভাবে ক্রিয়েট হইব। মনে কর এইভাবে ক্রিয়েট হইব, একটু পুরা যে চ্যানেলটা এটা একটু নিচে নেমে যাবো, তখন কি কারেন্টটা বেশি ফ্লো হইব না ভিজিএস বাড়াই দিলে? তো সেম জিনিসটা দেখ এই গ্রাফে হইছে, গ্রাফটা দেখলে বোঝা যায়। দেখ তখন ফার্স্টে ভিজিএস 1 ছিল, তখন দেখ এই জায়গায় স্যাচুরেশন হয়ে যেতেছিল। যখন আমি ভিজিএসটারে 3 করলাম, 3 করার সাথে সাথে কি হইলো, কারেন্ট একটা বিশাল বড় জাম্প মারলো, কিন্তু স্যাচুরেশন কিন্তু পরে হইতেছে, খেয়াল করছস? তার মানে কারেন্টের পরিমাণ বাড়তেছে, দেখছস? কারেন্টের পরিমাণ বাড়তেছে, স্যাচুরেশন কারেন্টের পরিমাণও বাড়তেছে। তার মানে ওই চ্যানেলটা আস্তে আস্তে নিচে নামবে তুই যখন ভিজিএসটারে বাড়াবি, বাট ওই পিঞ্চ অফের জায়গায় থাকবে স্যাচুরেশনে যাওয়ার পরে। বুঝতে পারছো যখন? বুঝতে পারছি। আচ্ছা, লেকচার 4 ডিসি ট্রানজিয়েন্ট। এই জিনিসটা খুবই ভালো হইতো যদি সামনাসামনি দেখাইতে পারতাম। এই জিনিসটা কেমনে তোকে বোঝাবো? আচ্ছা দেখি ওই পিডিএফটা থেকে বোঝাবো, মনে এটা পরে দেখাই। ওইটা এটার ভিতরে কি আছে? পাওয়ারের একটা ম্যাথ আছে 5.1। পাওয়ারের ম্যাথটা খুব ইজি, আমি ম্যাথটা কোন খাতায় তোকে করে দেখাইতেছি। আর এটা আমি এখনো দেখি নাই, 6 নাম্বারটা আমি এখনো দেখি নাই। আমি পাওয়ারের ম্যাথটা দেখাই আর ওই ডিসির ওই ডিলেটা একবার দেখাই যে কেমনে কি হয়। সামনাসামনি দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো, তবু আমি একবার দেখাই। আগে পাওয়ারের ম্যাথটা দেখাই। এটা কি আর কিছু নাই, শুধু ম্যাথই আছে পাওয়ারের এটা হ্যাঁ, একটু বেসিক গুলো দেখা। বেসিক ডাইনামিক পাওয়ার আছে, আমি এগুলা ম্যাথ করতে করতে দেখাই দিব। ওই স্ট্যাটিক পাওয়ার আছে, ডাইনামিক পাওয়ার আছে, এই দুটো সংজ্ঞাই আছে। এগুলা কি স্ট্যাটিক পাওয়ারটা কি আর ডাইনামিক পাওয়ার কি? স্ট্যাটিক পাওয়ার হচ্ছে একটা প্রসেসর যখন চলে, মানে রান করার যখন ও যে কনস্ট্যান্ট পাওয়ারটা টানে, মানে ও কম্পিউটেশনের উপরে ডিপেন্ড করে না, সুইচিং এর উপর ডিপেন্ড করে না যে কোন গেট চালু কোন গেট অফ। ধর আমরা একটা ডায়াগ্রাম নেই, এগুলো একটু বর্ণনা কর। এই যে কত কিছু আছে দেখলাম, ওয়েব শিফট। মনে কর এটা একটা সার্কিট, এটা আমার একটা চিপ। তো যখন আমি
মানে এইটার অন করতেছি, তখন দেখ এটা যখন অন হইতেছে তখন এটার গেটের উপর একটা চার্জ করতেছে। আমরা নরমালি কি জানি এনমস এর থেকে পিমস এর কি সাইজ 2 গুণ ডাবল থাকে সব সময়। তার মানে কি ওই গেটটারে চার্জ করতে আমার ডাবল পরিমাণ কারেন্ট লাগতেছে। তার মানে যখন এনমসটা চালু তখন একটা পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে, আবার যখন পিমসটা চালু তখন আর একটা কারেন্ট ফ্লো হইতেছে, মানে বেশি কারেন্ট ফ্লো হইতেছে। এই যে কারেন্ট ফ্লোটা কার উপর ডিপেন্ডেন্ট? সুইচিং এর উপর ডিপেন্ডেন্ট না? এই সুইচিং এর উপর ডিপেন্ডেন্ট যে পাওয়ার গুলো এগুলো বলতেছি আমি ডাইনামিক পাওয়ার। আর স্ট্যাটিক পাওয়ার কোনগুলো? যেগুলো বড় কোনো সার্কিট দেখবি ইনপুটেই কিছু ক্যাপাসিটেন্স থাকে। মানে আমরা যখন ডিলে ক্যালকুলেশন করব তখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হইব। তো যখন দেখবি ইনপুটে ক্যাপাসিটেন্স থাকতেছে, ক্যাপাসিটেন্স চার্জ করতে আমার কিছু পরিমাণ খাইতেছে, কারেন্ট খাইতেছে, এটা হচ্ছে তোর স্ট্যাটিক পাওয়ার। তুই তোর ফোন দিয়ে বুঝ, তোর ফোন যদি না চালাস একটা চার্জ আস্তে আস্তে ফুরায় না, অনেক কম ফুরায় না, খুব স্লোলি ফুরায়, কিন্তু ফুরায় স্লোলি ফুরানোটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। আর যখন তুই ফোনটারে ইউজ করস ইউজের উপরে কিন্তু চার্জ ফুরায়। যেমন গেম খেললে বেশি ফুরায়, ফেসবুক স্ক্রল করলে একটু কম ফুরায়, এর থেকে অফলাইনে কাজ করলে আর একটু কম ফুরায়। এগুলো হচ্ছে ডাইনামিক পাওয়ার। আচ্ছা তুই কইতেছিলি যে গ্রাফটা বুঝাই দিতে, এই গ্রাফ এগুলা এগুলা হ্যাঁ এগুলোর কোনো দরকার নাই। আমার কাছে মনে হইতাছে খালি জাস্ট সারে এখান থেকে ওই যে ইয়াজের মধ্যে ম্যাথ দিনের চাই মধ্যে দিব। থেকে এই ম্যান আর নর এর থেকে যে কোনো একটা মেরে দিব দুইটাই দিব দেখিস, আমি কইলাম হয়তোবা। গতবারের কোশ্চেনে কিন্তু দুইটাই আসছিল। হয়তো এবার দিয়ে দিবে স্যার, কিন্তু নর এই যে আজকে বার দিছে। হ্যাঁ স্যার কিন্তু নরের ইয়া দিছে, প্লাস হচ্ছে নরের কথা বারবার বলছে। আবার গতবারের কোশ্চেনে কিন্তু নরই আসছিল। নরের ওইটার আমি সার্কিট আঁকাইছি, আমি ম্যাথটা এখনো সলভ করি নাই। ম্যাথ সলভ করলে আমি কালকে দেখাই দিব মনে। আমি জাস্ট প্রসিডিউরটা দেখাই দিব পিডিএফ দিছে করা লাগে। আমি নরের সার্কিট আঁকায় রাখছি। আসলে আমি ফোন ন্যান্ডেরটা করছিস ম্যাথ? ন্যান্ডের ম্যাথ করি নাই, আমি সার্কিট আঁকায় রাখছি। পরেরটুকু বুঝছি দেখে আর করি নাই, খাতায় করতে হবে। ওই স্যারের তাহলে ওইটা ইটা বের করে ওটা বুঝাই দে, তাইলেও মনে হয় ধরতে পারবে। স্যার ওটা বের করে বোঝানোর মতো পসিবল না রে। স্যার যেমনি বুঝাইছে অমনে বোঝানো পসিবল না। সবচেয়ে ভালো তো সামনাসামনি দেখাইতে পারলে, মানে ভাইঙ্গা টাইম লাগতো যদিও। এখন যেভাবে ভালো হয় একটু বোঝা হয় যাতে পাস করি। ও এখন যেমন একটু বুঝা। ক্যামেরায় ঘুরাই গেল একটা মাইক অফ রাখ। মানে পুরোটা তো রাখতে হইব না। যদি মনে করো যে এই আগের থেকে স্যারের পিডিএফ থেকে কিছু দেখাবি বা নিজে একটু আঁকবি, মানে যেটুক পার্ট কঠিন ওইটুক জাস্ট আইকা দেখাইলে হইব, যেটা বুঝবো না। স্যারের ইয়ার থেকে বুঝা, বুঝবো সমস্যা নেই। বুঝাতে বুঝবো। আরে অনেক রাত হয়ে গেছে, আয় কখন ফোন করি? মেজবা তুমি রাতে ঘুমাও? ম্যাচ বেশব নাটক করতেছে, দেখবে ব্রেকের মধ্যে গিয়ে হাই কোপ দিব। ওই রাতের বেলা তুই নাকে কাম দিস না। আচ্ছা তোরা কি স্ক্রিন দেয়া মানে খাতা দেখা যায়? খাতা দেখা যায় না, খাতা দেখা যায় না? পিডিএফ দেখতেছি। তোরা আমার ওই স্ক্রিনটারে ই কর না, পিন কর। এই সারে একটা হ্যান্ড রিটেন দিছে না ওই যে ম্যাথের, ওটা দিয়েও তুই দেখাইতে পারিস, তাহলে তোর কষ্ট কম হবে। না পাওয়ারের ম্যাথটা আমি করাই দিই, পাওয়ারের ম্যাথটা অনেক ইজিলি করা গেছে মানে স্যারের ওটার থেকে। কাছে না করতে হবে, ক্যামেরা তো অনই হয় না। তো কি নেটে প্রবলেম? এই ওটা পিন কর, ওই যে ওর দেখা যাচ্ছে না রে। পিন কর। এটা উল্টা বেদের সাপ করছে, উল্টা বেদের সাপ। আচ্ছা 5.1 ম্যাথের কোশ্চেনটা কই আছে রে নুরু? বইয়ে আছে।
আচ্ছা আমরা ওই লাস্ট ইয়ারের কোশ্চেনটা সলভ করি তাইলে হইতেছে। অনেক তোমার ইয়া তো দেখাই যাচ্ছে না, কোথাও তো নাই। ক্যামেরা দেখা যাইতেছে না। না না কিছুই দেখা যাচ্ছে না। কেউ? আর কেউ দেখতেছে? রাকেশ আরে ভাই দেখা গেল তো, দেখা যায় দেখা যায় আমি তো খালি কালা কালা দেখি। আমার এখানে তো কোনো অপশনই আসতেছে না। পিন করো আরে pin না, করো। দেখা যাচ্ছে না, ও, এগুলো দেখা যাচ্ছে না। আমি আমার ল্যাপটপেও দেখতেছি না। মিট খুলছে কে ওই কি করে দিলে তো হয় দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে না। এই সামনে আসতেছে না, পিন করে দেখে। আচ্ছা আমি জয়েন করি, দাঁড়া আমার জয়েন করি। দেখা যাচ্ছিল তো। সবাই দেখতেছে না নাজিব, আমরা কয়েকজনই দেখতেছি না। ওটা পিন করতে হবে। ওয়ানিকের দুইটা আইডি না, পিনের পিন করার জন্য তো আগে দেখা লাগবে, দেখাই যাচ্ছে না, কোনো অপশনই নাই। হোস্ট কে হোস্ট কে? ওরা তোমরা ইয়া করো পিন বলে গিয়া ইয়া করো pin আরে করো। ওয়েট সব জায়গায় দেখছি বন্ধু, সব জায়গায় দেখতেছি, কোথাও নাই। অনেক দেখ হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ম্যাথের কোশ্চেনটা দিচ্ছে। এই যে এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। সবাই দেখতেছে, সবাই দেখতেছে। দেখা যায় না তো। হ্যাঁ দেখা যাচ্ছে, তুই বল। ঠিক আছে, আমিও দেখতেছি। আমি দেখতে আসছি না গো। বুঝলাম না, কেউ দেখে কেউ দেখে না, এটা আবার কেমন? দেখা যায় না। গোয়ামা রাখা সামনে নিচের অনেক দিকে যা, গাড়িতে, নিচের এই, দিকে গেলে তারপর দেখতে হবে। অনেক গাড়িতে। আচ্ছা কইলাম বলে পিন কর, তাহলেই তো হয়, সবার সামনে আসবো। দে কর না দেখা গেলে রিজয়েন কর। দেখ তো, এখন তো দেখা যায়। হ্যাঁ এবার হ্যাঁ দেখা এখন আসছে। দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দেখি, আগে আমি কোশ্চেনটা বের করি। কোশ্চেন দেখ হোয়াটসঅ্যাপ কোশ্চেন গ্রুপে দিছে। হ্যাঁ কোশ্চেনটা বের করি। তোরা কি কোশ্চেন দেখতে পারতেছস? কোশ্চেন সবার সামনে নিয়ে আসো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন তো গ্রুপে দেখা যায়, গ্রুপে হ্যাঁ দেখলে ঠিক আছে ঠিক আছে, তোরা তো কোশ্চেন দেখতেছিস। আচ্ছা দেখ, ফার্স্টে কইছে কনসিডার অ্যান NMOS ট্রানজিস্টর উইথ এ 65 ন্যানোমিটার প্রসেস। হ্যাঁ আচ্ছা, আর উইথ এ মিনিমাম ড্রন চ্যানেল অফ 50 ন্যানোমিটার, ল্যামডার ভ্যালু দেওয়া আছে কত? 25 ন্যানোমিটার। খেয়াল কর, এতক্ষণ আমরা পড়তাছিলাম যে প্রসেসটা বলা থাকে যে 60 ন্যানোমিটার প্রসেস বা 6 ন্যানোমিটার প্রসেস, আমরা ওটা হাফ করে নেই। কিন্তু যে একটা চালাকি করছে কি, দেখ তোর হচ্ছে ভ্যালু একটা দিয়ে দিছে ল্যামডা, তার মানে আমার এটা ক্যালকুলেট করে বের করতে হবে না। তাহলে আমি আগে লিখমু গিভেন, কি কি দেওয়া আছে। ম্যাথের যদি গিভেন গুলো ধরতে পারোস, ম্যাথ করা খুবই ইজি। ফার্স্টে ল্যামডা ইকুয়ালস টু কত? 25 ন্যানোমিটার। আচ্ছা গেল। W/L দেওয়া আছে কত? 4/2 ল্যামডা, ওটা আমাকে দরকার নাই। তারপর হচ্ছে তোর ইন দিস প্রসেস দি গেট অক্সাইড থিকনেস কত? এইটা নাকি ম্যাথ? 5.1 লাগবো। এটা না তো ম্যাথ, তাই তো কই। কি অবস্থা? এই ম্যাথ কবে করাইলো আবার? আমি দুদিন পরে কল দেব আপনারে। এই ম্যাথ তো আপনি তো ইয়া করছেন, দুদিন পরে কল দিই। এটা তো 2.1 5.1 দিতে হবে। 2.1 তো নাই মনে হয়, 2.1 কি আছে? বিয়ের কাজের মধ্যে সেটা আসলাম তো। নাই, এটা নাই। এটা নাই। ওই যে আইবি কার স্টারেক্স 6 থেকে ওইটা লই আইছে আর কি, আন্তাজে এটা না। না ওই যে সেম দেখছে তো 65 ন্যানোমিটার আর 50 ল্যামডার ভ্যালু 25। তারা দিদাছি 1 মিনিট। আরে এখন পর্যন্ত কোশ্চেনটাও বুঝি না। আচ্ছা এই তো এই জায়গায় আছে কোশ্চেন, ঠিক আছে। পরের পেজে, ওটা পরের পেজ চালাও। এই যে দিছি, দেখ। আচ্ছা এই তো এই জায়গায় বলা আছে এ ডিজিটাল সিস্টেম অন চিপ ইন এ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, দেখ উইথ 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ এন্ড ল্যামডা 25 ন্যানোমিটার। তার মানে এই 65 আমরা ইগনোর করবো, রাখমু ল্যামডা ইকুয়ালস টু 25 ন্যানোমিটার। এই যেটা লিখছি, ভিডিডি এর ভ্যালু দেওয়া আছে দেখ 1 ভোল্ট। কি বলছে? 1 ভোল্ট। তারপর আর কি বলছে যে 1 বিলিয়ন ট্রানজিস্টর, টোটাল আছে 1 বিলিয়ন ট্রানজিস্টর
তাহলে n টোটাল লিখে রাখি আমি, n টোটাল 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে হচ্ছে 1 into 10 to the power 9, 1 বিলিয়ন। আচ্ছা, of which 50 মিলিয়ন আর লজিক গেটস, মনে রাখিস কি লজিক গেটস। তাহলে n লজিক কত 50 মিলিয়ন, তাহলে 50 into 10 to the power 6, 50 মিলিয়ন গেল। তাইলে আচ্ছা দেখি তারপর আর কি হইছে, 50 লজিক গেটস এন্ড দি রিমাইন্ডার ইজ মেমোরি অ্যারেস। তাহলে বাকি যা আছে ওগুলা কি মেমোরি। তার মানে n মেমোরি, মেমোরি সমান সমান 1 into 10 to the power 9 টোটাল মাইনাস হচ্ছে 50 into 10 to the power 6। এখন ক্যালকুলেটর হাতে নিতো, এখন ক্যালকুলেট করলে তাড়াতাড়ি হচ্ছে। বলো বলো, আমি ক্যালকুলেটর নিছি, বলো বলো। এই তো 1 into 10 to the power 9 minus 50 into 10 to the power 6, 950 into 10 to the power 6, 950 into 10 to the power 6। 950 into 10 to the power 6 এতগুলা কি মেমোরি ট্রানজিস্টর আছে। আচ্ছা, তারপর কি কইছে, দি এভারেজ লজিক ট্রানজিস্টর উইথ ইজ 12 ল্যামডা এন্ড এভারেজ মেমোরি ট্রানজিস্টর উইথ ইজ 4 ল্যামডা। তার মানে W এভারেজ AVG, আমি এভাবে লিখি AVG WL, মানে লজিকের জন্য WL লিখি। তাহলে কত লজিকেরটার উইথ কত বলছে, এভারেজ লজিক 12 ল্যামডা, 12 ন্যানোমিটার, 12 ল্যামডা। আর AVG উইথ মেমোরির জন্য WM is equals to 4 ল্যামডা। আর কি আছে, the memory is divided into banks only, necessary bank is activated, so memory activity factor, activity factor হচ্ছে আলফা, মেমোরির অ্যাক্টিভিটি। তাহলে আলফা m is equals to কত 0.02, এটা দেওয়া আছে। তারপরে দি স্ট্যাটিক সিমস লজিক গেটস হ্যাভ অ্যান এভারেজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর, তার মানে আলফা লজিক যেটা আলফা এল হচ্ছে 0.1। আচ্ছা, assume each transistor contributes 1 femtofarad per micrometer of gate capacitance and 0.8 femtofarad of farad per micrometer of diffusion capacitance। তার মানে আমার টোটাল ক্যাপাসিটেন্স, আমি জাস্ট এটা লিখে নিই C টোটাল এভাবে। আর এটা মানে ভাঙা ভাঙা করছে, তো টোটাল এটাতে কি করবি তোরা, যে দেওয়া আছে কত কত দেওয়া আছে, 1 দেওয়া আছে প্লাস হচ্ছে 0.8 দেওয়া আছে, প্লাস কইরা ভাগ দিয়ে দিবি ফেমটোফ্যারাড F ডিভাইডেড বাই মাইক্রোফ্যারাড, জাস্ট এটা ভাগ করে দিবি, মানে ফেমটো বাই মাইক্রো। এই ফেমটো বাই মাইক্রো যদি করস, অনেক ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটরে ডিরেক্ট করি, যদি তোরা ডিরেক্ট না করস মানে হচ্ছে 10 to the power -15 ডিভাইডেড বাই 10 to the power -6, খুব সম্ভবত মাইক্রোতে 6 পড়ে, তাই না? মাইক্রোতে 6, তাই না? মাইক্রো -6। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করো সবাই। 1 plus 0.8 into 1 plus 0.8 into হচ্ছে 1 ফেমটো, আমি এইভাবে করি আর কি, একবার ফেমটো বসাই দিই, 1 ফেমটো ডিভাইডেড বাই 1 মাইক্রো বসা। দেখো তোমাদের এটা আছে কিনা 1.8 ন্যানো, 1.8 into 10 to the power 9, হ্যাঁ ন্যানো, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1.8 ন্যানো ফ্যারাড, এটা আমি ই করে রাখলাম, আমি জায়গায় বসায় রাখলাম জাস্ট, তাহলে আমি পেয়ে গেলাম এটার ভ্যালু। এখন আমি দুইটা পার্টে ভাগ করব, সবগুলো ভ্যালু আমার নেওয়া শেষ, লাস্টের একটা ভ্যালু আছে এস্টিমেট দি সুইচিং পাওয়ার when operating at 1 gigahertz, f এর ভ্যালু f is equals to 1 gigahertz। এখন আমি ম্যাথ করা শুরু করব, টোটালটা কি খালি দেওয়াই আছে, ডেটা দেওয়া আছে। এখন দেখ কি ইজি জিনিস, ফার্স্টে বের করব লজিকের জন্য পাওয়ার, সরি হচ্ছে ফার্স্টে বের করব হচ্ছে সি লজিক, মানে লজিক যে সার্কিটগুলো আছে এটার টোটাল ক্যাপাসিট্যান্স কত, এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ, এখন ফর্মুলাটা লিখি, সার্কিট ফর্মুলা লেখেন। অনিক সি টোটালটা কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি টোটালের যে 10 সি টোটালের যে ভ্যালুটা যে 1 + 0.8 তারপর 10 ইনভার্স মাইনাস, এটা এই দুইটার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো এই জায়গায় লেখা আছে, দেখো আরেকবার পড়ি আমরা সেকেন্ড পেজে, হ্যাঁ মানে সেকেন্ড পেজে ফার্স্ট লাইন, দি স্ট্যাটিক সিমস লজিক গেটস হ্যাভ অ্যান এভারেজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর অফ 0.1। লজিক গেটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর মানে হচ্ছে এই যেটা আলফা এল, আর ওইটা কি বলে
তার আগে আছে হচ্ছে নেসেসারি ব্যাংক ইজ অ্যাক্টিভেটেড, হচ্ছে মেমোরি অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.2, দ্যাট ইজ 0.2 হচ্ছে মেমোরির অ্যাক্টিভিটি ফ্যাক্টর গেল। অ্যাজিউম ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউটস, মানে প্রত্যেকটা ট্রানজিস্টর কন্ট্রিবিউট করে 1 ফেমটোফ্যারাড, মানে যে ক্যাপাসিটেন্সটা কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ট্রানজিস্টর তা হচ্ছে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, প্রতি মাইক্রোমিটারে 1 ফেমটোফ্যারাড, এটা কি গেট ক্যাপাসিটেন্স। আর 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার এটা দেয় কি হিসেবে, ডিফিউশন ক্যাপাসিটেন্স। ওদিকটাকে বলতেছিলাম যে দুই ধরনের ক্যাপাসিটেন্স আছে, একটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স আর একটা হচ্ছে গেট ক্যাপাসিটেন্স। তো এই দুইটা কি এক একটা মসফেটের জন্য না, দুইটারে কি করতে হবে, যোগ করতে হবে। দুইটারে জাস্ট যোগ করছি। তো যোগ করার পরে আমার এককটা কিসে ছিল খেয়াল করছিলাম, ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, মনে আছে? কারণ কি করছি, জাস্ট ফেমটো আর মাইক্রো দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে ফেমটো, এটা হচ্ছে মাইক্রো, ভাগ করলে আমি একটা নরমাল ইউনিটে নিয়ে এসে করছি যাতে এই ঝামেলাটা না থাকে। বুঝতে পারছো? এখন এটা এসআই ইউনিটে চলে আসছে, মানে আমরা যখন এখন ক্যালকুলেট করবো সবকিছু ওয়াটে আসবো, ফ্যারাডে আসবো। বুঝতে পারছো না? মাইক্রোমিটারের ঝামেলাটা থাকবো না। আচ্ছা গেল। তাহলে ফার্স্টের ফর্মুলাটা হচ্ছে এরকম, আমি লিখি, আমি তো উপরে লিখে রাখছি। নাম্বার অফ লজিক, এটা হচ্ছে লজিকের জন্য বের করছি, এর জন্য নাম্বার অফ লজিক ইনটু ওটাকে কি বলে, দাঁড়া ওয়েট, নাম্বার অফ লজিক ইনটু এভারেজ উইথ এভিজি, ডাব্লিউ লজিকের জন্য এল, তারপরে হচ্ছে তোর ইনটু ওই ক্যাপাসিটেন্স কত পাইছিলাম, 1.8 ন্যানোফ্যারাড। এই আর আমরা এটা ক্যালকুলেট করি, নাম্বার লজিক গেটের ই কয়টা, লজিক কয়টা, এন লজিক ছিল কত আমার, 15 × 10⁻⁶, 15 × 10⁻⁶, ইনটু এভারেজ উইথ কত ছিল, 12 ল্যামডা, 12 ল্যামডা না, লিখি 12 ইনটু ল্যামডা, ল্যামডা কত ছিল, 25 ন্যানোমিটার, মনে আছে? 25 ন্যানো ছিল। তারপরে কি ছিল, ইনটু 1.8 ন্যানোফ্যারাড, যেটা বের করলাম 1.8 ন্যানোফ্যারাড। এটা ক্যালকুলেট করো দেখি কত আসে। ইনটু 10⁻⁶ ইনটু 12 ইনটু 25 ন্যানোফ্যারাড, 25 ন্যানো 25 ন্যানো ইনটু 1.8 ন্যানোফ্যারাড। অ্যানসার কি 2.7 × 10⁻⁸ আসে নাকি? 27 ন্যানো, হ্যাঁ ঠিক আছে, 27 ন্যানোফ্যারাড পাই গেলাম। তাহলে এটা আমি কি পেলাম, সি লজিক। এখন সি মেমোরি বের করতে হবে আমার, এখন জাস্ট ওই মেমোরি ভ্যালুগুলো বসাবো, সি এম ই এম ও আর ওয়াই। তার মানে এখন এই এন লজিকের জায়গায় এন মেমোরি, এভারেজ এভিজি ডাব্লিউ এম মেমোরি ইনটু ওই 1.8 ন্যানোফ্যারাড। এটা হচ্ছে ক্যাপাসিটেন্সটা, প্রত্যেকটাই কতটুকু ক্যাপাসিটেন্স দিতেছে। তো এন মেমোরি, নাম্বার অফ মেমোরি কত ছিল, 950 × 10⁻⁶, তাহলে 950 × 10⁻⁶, কিন্তু এভারেজ উইথ কত ছিল এটার, এভিজি এম 4 ল্যামডা, তাহলে 4 × 25 ন্যানো ইনটু 1.8 ন্যানো। এই ম্যাথগুলো করার সময় আমি সাজেস্ট করবো তখন যাবো এই ক্যালকুলেটর অফ ইঞ্জিনিয়ারিং সিম্বলটা চালু করে নিলে ওই 10⁻⁴ কত এইসবের ঝামেলা থাকে না, ডিরেক্ট লেখা যায়। তাহলে 950 × 10⁻⁶, ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং ওটা কেমনে ই করে অন করে দেখাইতেছি, ইনটু 4 × 25 ন্যানো, ইঞ্জিনিয়ারিং সিম্বল ন্যানো, 25 ন্যানো ইনটু 1.8 ন্যানো, যদি দেই 171 ন্যানোফ্যারাড, এটা হচ্ছে 171 ন্যানোফ্যারাড। আমরা অন করে কেমনে দেখ, ফার্স্টে তো এরকম থাকে আমাদের ক্যালকুলেটর। তো সেটিংসে যদি যাই, জায়গায় সেটিংসে গেলে ক্যালকুলেটর সেটিং নামে একটা অপশন আছে, প্রেস করব, এই জায়গায় আছে ইঞ্জিনিয়ারিং সিম্বল, এই যে ইঞ্জিনিয়ারিং সিম্বল, মাঝখানে ক্লিক করব, এটা জাস্ট অফ থাকবে, এরকম অফ থাকবে, এটা আমরা অন করে দিব। তাহলে আমি অ্যানসারও যেটা পাবো এটা ইঞ্জিনিয়ারিং সিম্বলে পাবো, ন্যানো মাইক্রো মিলি এইসবই পাবো। গেল, এই দুটো আমি পাই গেলাম। এখন ডাইনামিক পাওয়ার বের করার ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা হচ্ছে পি ডাইনামিক ইজ ইকুয়ালস টু টি
লজিক VDD স্কয়ার ইনটু F প্লাস C মেমোরি ইনটু VDD স্কয়ার ইনটু F, বা তুই জাস্ট কমন নিতে পারোস C লজিক প্লাস C মেমোরি ইনটু VDD স্কয়ার ইনটু F। বুঝতে পারছস? এভাবে করতে পারছস, যেটা তোর সুবিধা মনে হয়। যে আলাদা আলাদা বের করতে কয় যে মেমোরির পাওয়ার কত, লজিকের পাওয়ার কত, তুই জাস্ট এই ফর্মুলাটা আলাদা করে ফেলবি, আর যদি না হয় এই ফর্মুলা আলাদা করবি। তো আমি এটা মনে রাখি যাতে দুটো একসাথে মনে থাকে, মানে এটার একবার মনে রাখা আবার এটার একবার মনে রাখা আলাদা আলাদা ঝামেলা। এটার মনে রাখি একটা পার্ট লজিকের জন্য, একটা পার্ট মেমোরির জন্য। তো জাস্ট আমি ভ্যালুগুলো বসাই দিই। সি লজিক কত পাইছিলাম? 27 ন্যানো ফ্যারাড, আর ই পাইছিলাম কত? 171 ন্যানো ফ্যারাড, 171 ন্যানো ফ্যারাড ইনটু ভিডিডি কত দেওয়া ছিল? দেখ এখানে ভিডিডি কত দেওয়া ছিল? 1 ভোল্ট, মনে আছে? এই যে 1 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি কত? 1 গিগাহার্টজ। তাইলে এই জায়গায় বসাই দিলাম 1 স্কয়ার ইনটু 1 গিগাহার্টজ, 1 জি, আচ্ছা গিগাহার্টজ। এখানে এই যে ভ্যালুটা আসবে এটা ওয়াটে আসবে। দেখ তারপর জাস্ট বসাই দিমু, জাস্ট 7 ন্যানো প্লাস 171 ন্যানো দিনে ব্র্যাকেট দিনে, তারপর ইনটু 1 মানে 1 স্কয়ার মানে ইনটু 1 ইনটু 1 গিগাহার্টজ, 1 গিগা, এই তো গিগা বসাই দিলাম। এ দেখ 198 ওয়াট, 198 ওয়াট। কেন এত কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্যই তো বলি। দাঁড়া দাঁড়া, ভুল হয়েছে। এই জায়গায় একটা অ্যাক্টিভিটি ফ্যাক্টর আছে, যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, অ্যাক্টিভিটি লজিক আর অ্যাক্টিভিটি মেমোরি, এর জন্য তো কি এই অবস্থাকে অ্যাক্টিভিটি ফ্যাক্টরের ভ্যালু পাইছিলাম না, মানে ফর্মুলাটাই হচ্ছে এটা, অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যাক্টিভিটি লজিক সি লজিক VDD স্কয়ার ইনটু F প্লাস অ্যাক্টিভিটি মেমোরি সি মেমোরি ইনটু VDD স্কয়ার ইনটু F। তার মানে তোর ওই এইটা প্লাস এইটা ইনটু, মানে যদি আমি মানে ছোট করি আর কি, আলফা এল সিএল প্লাস আলফা এম সিএম ইনটু VDD স্কয়ার ইনটু F। এখন যদি বসাই দিই এখন হয়ে যাবে। আলফা এল এর কত ছিল? আলফা এল ছিল 0.1 ইনটু সিএল কত ছিল? 27 ন্যানো প্লাস ছিল 0.02 ইনটু 171 ন্যানো ইনটু 1 স্কয়ার ইনটু 1 গিগাহার্টজ। দেখা যাইতেছে খাতা? এখন এটারে বসে, তাহলে 27 লগে যাইব, গুণ হইব 0.1 ইনটু আর 71 লগে গুণ হইব 0.02 ইনটু 1, ঠিক আছে 6.12 ওয়াট। এটাই অ্যান্সার। বুঝছস কি? অনেক আমাদের যদি ল্যামডার মানটা না দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিভাবে বের করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছি। এখন আমরা একটু ধরে ওই কোশ্চেনটা একটু বের করি। আমাদের ল্যামডার মান দেওয়া নাই, হ্যাঁ? অনেক বলা আছে আগের lambda- পেজটা একটু দেখা, হ্যাঁ আগের হ্যাঁ পেজটা একটু দেখা, আগের পেজটা একটু দেখা। এটা ছবি তুলে দিস। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে দিব না, যা লিখছি খাতায়। আচ্ছা, যদি ল্যামডা ভ্যালু না দেওয়া থাকে, ধরি ওইখানে ল্যামডাটা দেওয়া নাই, যে উইথ 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ বা ল্যামডা ইজ ইকুয়ালস টু 25, এটা দেওয়া নাই, তাহলে আমি কি করবো? যে বলছে না 65 ন্যানোমিটার প্রসেস, এই 65 দুইটা ভাগ করে নিব, যা বেরোবো ওইটাই ল্যামডার ভ্যালু। যত ন্যানোমিটারের প্রসেস তারে দুইটা ভাগ করলে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাব। ওই যে কোশ্চেনটা স্যার করছে ভাগ দিলে তো লাস্ট ভাগ দিলে তো 32.5 ন্যানোমিটার। এটাই 32.5 যদি এটা থাকে, কিন্তু গত বছরে স্যার 60 ন্যানোমিটার প্রসেস বলে দিছিল, ওটারে ভাগ করলে 30 ন্যানোমিটার আসে। তো স্যার যদি এটা না দিয়ে দেয়, এমন কোন সংখ্যা দিবে যেটারে ভাগ করা পসিবল। এখানে হচ্ছে ওই যে উইথ 50 ন্যানোমিটার ড্রেন চ্যানেল লেন্থ
আর হচ্ছে বারবার বলতেছিল যে ড্রেন চ্যানেল লেন্থ এরকম লেখা যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে ওই ভ্যালু নিয়ে ল্যামডার মানে মান ধরে হ্যাঁ হাফ করতে হবে। এরকম এখন মনে লেখা কর, যদি না থাকে তাহলে হচ্ছে হ্যাঁ। যেটা থাকবো ওটা দিয়ে করতে হবে। হ্যাঁ আমি জানতে তোর আমি বুঝাই দেখ, মনে করে এইভাবে লেখা থাকলে আমি স্ক্রিনটা শেয়ার করি তারা। শেয়ার হয়েছে কি? সবার তো এটা পিন করা। হয়েছে শেয়ার হয়েছে? হ্যাঁ হইছে। আচ্ছা দেখ, মনে কর এই যে জায়গাটায় লেখা না যে এ ডিজিটাল সিস্টেম অন চিপ ইন 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, মনে করে এখন আমরা ধরে নিই 65 ন্যানোমিটার প্রসেস এই লেখাটা নাই, আছে কি এই ডিজিটাল সিস্টেম অন এ চিপ উইথ 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ, এই ল্যামডার ভ্যালু দেওয়া নাই, বুঝিস? খালি বলা আছে ড্রন চ্যানেল লেন্থ। তাহলে কি করবো এখন ডিরেক্ট এই 50 টা 2 ভাগ করে 25 বানাই নিব। গেল গেল ওই 50 হচ্ছে এফ এর মান, 50 আবার এফ এর মান কি লিগা ল্যামডা 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 ওই যে ল্যামডা ইজ ইকুয়াল টু f/2 না সূত্র। তুই আবার কি কস? থার্ড ক্লাসে বলছিল না ল্যামডা ইজ ইকুয়াল টু f/2 মানে চ্যানেল হচ্ছে কেন যে f। চ্যানেলের কি এফ নাকি ফ্রিকোয়েন্সি? এফ হলো ফ্রিকোয়েন্সি। ঠিকই কইছে, ওই ল্যামডার ইকুয়েশন হলো এটা, ল্যামডা সমান f/2। আচ্ছা যাই হোক, এফ বাই টু যাই হোক, দুইটা ভাগ করবে এলো কথা। এখন মনে করে এইভাবে আছে ডিজিটাল সিস্টেম অন এ চিপ উইথ ল্যামডা ইজ ইকুয়ালস টু 25। তাহলে আর আমার কোনো কিছু কনভার্ট করার দরকার নাই, আমি জাস্ট 25 নিয়ে কাজ করে দিব ডিরেক্ট ল্যামডারে 25 ধরে। এখন ধর মনে করে এরকম লেখা থাকলো ডিজিটাল সিস্টেম অন এ চিপ ইন এ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস হ্যাজ 1 বিলিয়ন। মনে করে এই লাস্টের ব্র্যাকেটের লেখাটুকুই নাই, তাহলে কি করবো? এই 65 রে 2 ভাগ করবো, বুঝতে পারছস? লাস্ট ইয়ারের কোশ্চেনটা দেখ, লাস্ট ইয়ারের কোশ্চেনটা কি গ্রুপে দিছস? লাস্ট ইয়ারের কোশ্চেনটাই যেটা দেখ, এর মধ্যে কি লেখা দেখ, এস ডিজিটাল সিস্টেম অন এ চিপ হ্যাভ 1 ভোল্ট 60 ন্যানোমিটার প্রসেস হ্যাজ 1 বিলিয়ন। এখানে কিচ্ছু বলা নাই, চ্যানেল ড্রনও নাই, কিচ্ছু নাই, জানো তো 60 রে 2 ভাগ করতে হবে, বুঝছো? ওটা 30 বানায় নিছে। হ্যাঁ 60 রে 30 বানাই নিতে হইব যখন তুই ম্যাথ করবি। আর বাকি সবই সেম, জাস্ট ভ্যালু চেঞ্জ, সেম প্রসিডিউর। এটা ছবি তুলে দিলে করে ফেলতে পারি। এখন এখন আসি হচ্ছে ওই যে ম্যান আর নরে, নাকি তার আগে একটু স্টিক ডায়াগ্রামটা শেষ করে নেব? তাহলে ওই জিনিসটা খুবই পেঁচানো, তো মাথায় কিছু ঢুকবো না, আমি বিশ্বাস এটা আমার ওটাতেই যা, ওটাই মাথাটা গরম করি। আচ্ছা আগে স্টিক ডায়াগ্রামটা শেষ করে দেই। হ্যাঁ না আগে সাইন নাম্বার সিলেক্ট করো, ধরোস না কেন? ওকে, যার যেটা ফক দিছে স্টিক ডায়াগ্রাম তো দেখুন। এটা কি ফার্স্ট অনেক ন্যানরি করা আগে, স্টিক ডায়াগ্রাম তো পরে করানো যাবে, ওটা তো বেশি টাইম লাগবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা কি ফার্স্ট শেষ, পাওয়ার শেষ? হ্যাঁ পাওয়ার শেষ। ওই পাওয়ার দুটো সংজ্ঞা মনে রাখিস এই জায়গার, ডাইনামিক পাওয়ার কি আর হচ্ছে ওই ই কি স্ট্যাটিক পাওয়ার কি, বুঝছস? অ্যাক্টিভিটি ফ্যাক্টর জিনিসটা কি, শর্ট সার্কিট কারেন্ট কি, শর্ট সার্কিট কারেন্ট কি করে না নাই এরকম, সুইচিং পাওয়ার সুইচিং এগুলো দরকার নাই এগুলো। আচ্ছা যাই হোক, এডিং কি ইকুয়েশন এডিং এডি 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 আর ইকুয়েশন দেখুন জানো এটা আমি এখনো দেখি নাই, এটা আমি এখনো দেখি নাই। করে না আচ্ছা আগে 3 ইনপুট NAND গেট আগে ড্র করি। হ্যাঁ সবার প্রথমে একটা 3 ইনপুট NAND গেট আগাম। 3 ইনপুট NAND গেট কি হয়? উপরে প্যারালাল সব গ্রাউন্ডে বহাই দিলাম, জাস্ট এই গেট গুলোরে টাইনে নেই, এই জায়গাতে টাইনে নেই। তো অনেকে ভাবতে পারো যে আমরা তো আগে লেভেলিং করতাম, এবিসি লিখতাম, এই জায়গায় এবিসি লিখতাম, তাহলে এই জায়গায় আবার দাগ টাইনা জোড়া দিতেছি কেন? দাগ টাইনা জোড়া দিলে ক্যাপাসিট্যান্স গুলো ক্যান্সেল আউট করতে সুবিধা হয়। তো
এটা কানেক্ট হইতেছে এই জায়গায়, এটা কানেক্ট হইতেছে এই জায়গায়, এটা কানেক্ট হইতেছে এই জায়গায়, তো তিন জায়গায় কানেক্ট হলো। তো এটা তো একটা NAND গেট তাই না? এই জায়গা থেকে আউটপুট, এটা NAND গেট না? এখন আমরা রেজিস্ট্যান্স মডেল বের করব। দেখ রেজিস্ট্যান্স মডেল কেমনে বের করব? এই জায়গায় একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেনে দেওয়া থাকে যে আমার ওই ল্যামডা ইজ ইকুয়ালস টু কত, 2 ল্যামডা বা 3 ল্যামডা এসব দেওয়া থাকে। তো আমরা গতবারের কোশ্চেনটা একটু দেখি। দেখ কিছু একটা দেওয়া আছে ওই জায়গায়, কই গেল কই গেল কই গেল? ওই যে মিউচুয়াল টু যে কি জানি 2 ল্যামডা 3 ল্যামডা এটা। হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা দেওয়া থাকে। কই ওটা কই? কোশ্চেনটা কই? ওই যে মিউ এন ইকুয়ালস টু 2 মিউ পি মানে এন ইজ ইকুয়ালস টু n ইউপি। তো এটা যদি থাকে একটা দইরা কর, একটা দইরা কর, হ্যাঁ 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 একটা দইরা কর। সারের জায়গায় দিছে মিউ n ইজ ইকুয়ালস টু 2 ইউ মিউ পি। এটা হচ্ছে মানে এটাই হচ্ছে জেনারেল, ইন জেনারেল এটাই। হ্যাঁ ওইটা কি মানে বুঝাইছে যে একটা ইসের nmos এর সাইজের থেকে pmos এর সাইজ ডাবল, এটা বুঝাইছে। বুঝছস? এটা কত নাম্বার লেকচার? ইউনিটি বলা থাকলে এটা ধরবো নাকি? হ্যাঁ 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 এটা কি 6 নাম্বার লেকচারে? 4 নাম্বার লেকচারে ওই ইউনিট ইনভার্টার যে ব্যাপারটা ওটা আলাদা জিনিস, ওটা কি আমি দেখাইতেছি একটু পরে, ওয়েট কর। মানে এটা হচ্ছে শর্ত, এটাকে যদি স্যার বলে দেয় যে 3n তুই 3n ধরে নিবি, যাই হোক করে ধরে নিবি, কিন্তু এই 2 মিউ পি থাকবো এটা শিওর। স্যারের উপর আর দিব না, কনফিউজ করবো না হোপফুলি। আচ্ছা দেখ এই জিনিসটাতে কি বোঝায় এটা আমরা একটু পরে দেখতেছি। মানে যাই ফ্লোতে দেখ 2.5 ও দিতে পারে, এই অ্যাসাইনমেন্টে দিছে মেবি। কি মানে এই যে এই জায়গায় 2.5। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 2.5 থাকলে কি করবো ওটা আমি দেখাইতেছি। যদি 2.5 থাকে এই জায়গায় যদি 2 আছে, কেউ কিছু কইতেছস? না না আমি এটারে শেয়ার অফ করে দিই, স্ক্রিন শেয়ারটা খালি খাতা থাক। হ্যাঁ আচ্ছা দেখ এটা দেওয়া আছে 2 মিউ পি, তার মানে ফর্মুলাটা এরকম r বাই k ইজ ইকুয়ালস টু r। এটা কি nmos এর জন্য, nmos এর জন্য। আর pmos এর জন্য এর জায়গায় 2 মিউ পি আছে, এর জন্য জায়গায় 2 r ডিভাইডেড বাই k ইজ ইকুয়ালস টু r। যদি জায়গায় 3 থাকতো এই জায়গায় 3 বসাইতাম, এই জায়গায় 2.5 থাকতো এই জায়গায় 2.5 বসাইতাম। বুঝছস? এটুকু বুঝছস? এটা কিন্তু অনেকগুলো স্টেপ, ছোট ছোট করে যদি বুঝছস তাহলে আমি আগামো, আর নাহলে ওই জিনিস জায়গায় আমার থাকতে হইব। হইছে বুঝছি। আচ্ছা গেল, এটা গেল। এখন আমি এই যে যে মসফেট গুলা এগুলোর ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য রেজিস্ট্যান্স বের করব। তাহলে আমি কি লিখছি? r k is equals to r 2r by k is equals to r। এই দুটো আমি লিখে নিলাম। এখন দেখ এই জায়গায় কয়টা মসফেট আছে? তিনটা মসফেট আছে না? তিনটা মসফেটের ধর, এটা একটা আর, এটা একটা আর, এটা একটা আর, তাই না? তিনটা আর। আর এই জায়গায় কি দেখ তিনটা হচ্ছে সিরিজে আছে, এটা হচ্ছে 3r আর 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 তিনটা। এটা তো বুঝি, সিরিজ প্যারালাল তো বুঝি, তাই না? জানি না কতটুকু বুঝাইতে পারবো। তো নরমালি ও আমারে বলতেছিল এটা যদি আর হয় এটা হচ্ছে 2r, এর জন্য আমি জায়গায় ফর্মুলা লিখে নিছি। আলটিমেটলি আমার রেজিস্ট্যান্স কত? আমরা যখন এই ডিজাইনটা নিয়ে কাজ করবো, ডিলে নিয়ে কাজ করবো, আমরা ওর্স্ট কন্ডিশন ধরবো, এটা সব থেকে খারাপ অবস্থা। এখন ধর এই আউটপুটটা যখন আউটপুটটা যাইবো, আউটপুটটা কয় ভাবে যেতে পারে? দেখ উপর থেকে যদি আমি চিন্তা করি, এটা অন হইতে পারে, এটা অন হইলেও আউটপুট যাইবো, এটা অন হইলেও আউটপুট যাইবো, এটা অন হইলেও আউটপুট যাইবো, আবার তিনটা একলা অন হইলেও কি আউটপুট যাইবো, তাই না? ওর্স্ট কেস কোনটা? যে কোনো একটা চলা, বাকি দুটো অফ থাকা। আমি ধরে নিতেছি এটা অন থাকবে, তাহলে আমি ওর রেজিস্ট্যান্স ধরে নিব, শুধু ওর রেজিস্ট্যান্স। তো pmos এর রেজিস্ট্যান্স কত? 2 না? pmos এর রেজিস্ট্যান্স 2 না? ডাবল 2r, তাহলে এটারই কত? r। তাহলে r যদি আমি 2r এর জায়গায় মানে r এর লগে কত? একটা r, একটা যদি আমি গুণ করি pmos এর জন্য 2r আলটিমেটলি থাইকা যাইতেছে। এই জিনিসটা আরো কনসেপ্ট ক্লিয়ার হবে যখন আমরা নর এর যখন চিত্রটা আঁকাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখ 2r ডিভাইডেড বাই k ইজ ইকুয়ালস টু r, তাহলে k এর ভ্যালু কত হইতাছে? k এর ভ্যালু আসছে শুধু 2।
2 আসতেছে না কি এর ভ্যালু, তাহলে আমি জায়গায় লিখবো 2 2 2। আর নিচেরটার বেলায় আসি, দেখ nmos এর বেলায় কি ছিল, r r ডিভাইডেড বাই k ইজ ইকুয়ালস টু r। আর nmos এর বেলায় ওয়ার্স্ট কেস কি, এই সিগন্যালটা যদি y তে পাস হয়ে যায় তিনটাই অন থাকতে হবে, এটার কোনো ওয়ার্স্ট কেস বেস্ট কেস আছে, তিনটা অন থাকতে হবে নাহলে যাইবো না। তিনটাই যদি অন থাকে তাহলে তিনটা রেজিস্ট্যান্স যোগ হয়ে যাবো, আর 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 কয়টা আর, তিনটা আর। এই যে হচ্ছে এই জায়গায় লিখবো 3r ডিভাইডেড বাই k, তাহলে এই জায়গায় k এর ভ্যালু কত nmos এর জন্য, k ইজ ইকুয়ালস টু 3, তাই না? আর আর কাটা গেলে k ইজ ইকুয়ালস টু 3 থাকে না? তাহলে এই তিনটার জন্য লিখবো 3 3 3। এখন আমরা যদি স্যারের ওই ফার্স্ট এটা দেখি, ফার্স্ট যে স্টেপটা আমরা এই ফার্স্ট স্টেপ পাইলাম এখন মাত্র, মানে রেজিস্ট্যান্স বের করা 2 2 2 3 3 3 রেজিস্ট্যান্স বের করলাম। এখন কি করব, প্রত্যেকটা টার্মিনাল থেকে একটা করে ক্যাপাসিট্যান্স, এটা কি আমার পুল আপ নেটওয়ার্ক, উপরেরটুকু পুল আপ নেটওয়ার্ক, নিচেরটুকু পুল ডাউন নেটওয়ার্ক। তো পুল আপ নেটওয়ার্কের যতগুলা ক্যাপাসিট্যান্স আছে সব ভিডিডির সাথে যাইবো, আর নিচে যতগুলো আছে সব গ্রাউন্ডের সাথে যাইবো। তো এই গেট টার্মিনাল থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করি, ওইটা লাগামো কই ভিডিডির সাথে, এটা তো ভিডিডি আমার, এটা তো আমার ভিডিডি, আর এই নিচেটা তো গ্রাউন্ড। আবার এই টার্মিনাল থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করবো, বের করে লাগামো ভিডিডির সাথে। আবার এই টার্মিনাল থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করবো, এটা লাগামো ভিডিডির সাথে। সেম ভাবে এটা থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করবো, করে লাগামো ভিডিডির সাথে। এই জায়গা থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করবো, লাগামো ভিডিডির সাথে। এই জায়গা থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করবো, লাগামো ভিডিডির সাথে। সেম ভাবে এটাতে এখান থেকে একটা ভিডিডি কি করবো, ক্যাপাসিট্যান্স বের করে ভিডিডির সাথে, এখান থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করে ভিডিডির সাথে। আবার এই টার্মিনাল থেকে একটা ক্যাপাসিট্যান্স বের করে ভিডিডির সাথে, মানে প্রত্যেকটা টার্মিনাল থেকে একটা করে ক্যাপাসিট্যান্স বের করে ভিডিডির সাথে লাগাই দেবো। এটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্কের ক্ষেত্রে আবার সেম, প্রত্যেকটা টার্মিনাল থেকে একটা করে ক্যাপাসিট্যান্স লাগায় গ্রাউন্ডের সাথে লাগাই দেবো। প্রত্যেকটা টার্মিনাল থেকে একটা করে ক্যাপাসিট্যান্স বের করে গ্রাউন্ডের সাথে লাগাই দেবো। প্রত্যেকটা টার্মিনাল থেকে ক্যাপাসিট্যান্স বের করে এক একটা গ্রাউন্ডের সাথে লাগাই দেবো। এই টার্মিনাল থেকে কই লাগাবো, গ্রাউন্ডে, ক্যাপাসিট্যান্স গ্রাউন্ডে, প্রত্যেকটা টার্মিনাল থেকে কিন্তু। শেষ, আমার ক্যাপাসিট্যান্স বের করা শেষ। এখন পুল আপ নেটওয়ার্কের ক্যাপাসিট্যান্সের ভ্যালু হইব এই যে 2 আছে না, 2c, সবগুলা কি 2c লিখতে পারছেন, সবগুলো 2c, মনে কর জায়গা না একটু বড় করে লিখতে হইতো। আর নিচের যেগুলো আছে এগুলো কি 3 না, সবগুলো হচ্ছে 3c 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 3c, এই গেল সবগুলো আমি লিখে নিলাম। এখন কিছু কিছু ক্যাপাসিট্যান্স দেখ বাদ দেওয়া যায়, এইটা এই ক্যাপাসিট্যান্সটা দেখ, ওর এই টার্মিনালও গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই টার্মিনালও গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে দুই প্রান্ত শর্ট করা, তার মানে এই ক্যাপাসিট্যান্স তো কোনো কাজ করতেছে না, কারণ এই ক্যাপাসিট্যান্সটা বাদ। আবার দেখ এই ক্যাপাসিট্যান্সটা দেখ, এই ক্যাপাসিট্যান্সের এই টার্মিনালও ভিডিডি পরীক্ষার খাতা কি তারপর কাটি দিমু, পেন্সিল লাগাবি এর জন্য। ও আচ্ছা, এটা না আঁকাইলে সমস্যা আছে, যেগুলা হইতেছে মানে বাদ জায়গা ওইগুলো আঁকাইলাম না আঁকাইলে নাই, না আঁকাইলে নাই, এটা তোর ইচ্ছা। তুই যখন প্র্যাকটিস করবি দেখবি তোর এটা করাই লাগতেছে না, তোর মুখে মুখে হিসাব হয়ে যেতেছে। আমার এটা মুখে মুখে হয়ে যায় এখন, মানে এই সার্কিটটা মুখে মুখে হয়ে যায়। দেখ তো এটা আমি কেটে দিলাম, 2c কেটে দিলাম, এই 2c কেটে দিলাম, এই 2c কেটে দিলাম, কারণ এগুলো দুটো টার্মিনালে সেম টার্মিনাল গেল। এই 3c টারে দেখ, এই 3c টা এই জায়গায় থাকা যে কথা ওয়্যার লাগে থাকা কি কথা না, তাহলে আমরা এটারে জাস্ট এই জায়গায় কানেক্ট, যেহেতু আউটপুট করা হয়ে গেছে এটারে বাদ দিয়ে দিই, এটারে বাদ দিয়ে ওটার লাগে দিয়ে দিই। আচ্ছা গেল, এই 3c কাটা গেল, এই 3c কাটা গেল, এই 3c গুলো কিন্তু রয়ে গেছে, এই 3c এই 3c এই 3c রয়ে গেছে। আর একটা মজার ব্যাপার দেখ, গেট দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হয় না, তাই না? মসফেটের গেট দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হয় না, তার মানে এদিকে কোনো কারেন্ট হইতেছে না, ক্যাপাসিট্যান্স সব চার্জ ডিসচার্জ এই রুটেই হইতেছে, মানে এই রুটটাতে হইতেছে। তাহলে দেখ এই 3c এর সাথে এই 2c আবার কি যোগ অবস্থায় আছে, খেয়াল করছস 3c এর সাথে। তাহলে আলটিমেটলি আমি এই 2c রে কাইটে এর জায়গায় লিখতে পারি 5c। আবার দেখ এই 3c এর সাথে এই জায়গায় আরেকটা 2c আছে সিরিজে, খেয়াল করছস এই জায়গায়, তাহলে এটারও আমি লিখে দিতে পারি কিসের সাথে, এটারে 5c বানাই দিতে পারি 5c। আবার এটারও 5c বানাই দিতে পারি, দেখ এটার সাথে এটা কি 5c অবস্থায় আছে, এটা আমি 5c করে দিতে পারি, এটারও 5c করে দিতে পারি। আমার এটাও কাটা চলে গেল, এটাও কাটা চলে গেল, এটাও বাদ চলে গেল, তাহলে আমার মাঝখানে রয়ে গেল একটা একটা ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্স আর এই ক্যাপাসিট্যান্সটা।
দুই ক্যাপাসিটেন্স লাগবে, এই যে একটা ক্যাপাসিটেন্স, এই তিনটা ক্যাপাসিটেন্স হয়ে গেল। এগুলাকে একটা 2C করে। আরেকটা মজার বিষয় দেখ, এই ক্যাপাসিটেন্সটার উপরের টার্মিনাল সব কমন, আবার এই ক্যাপাসিটেন্সটার এই টার্মিনাল দেখ আবার এই লাইনের সাথে কমন। তার মানে কি তিনটা ক্যাপাসিটেন্স কি প্যারালাল অবস্থায় আছে না 2C কইরা? তাহলে এই তিনটা ক্যাপাসিটেন্স হয়ে যাবে যোগ হয়ে গেলে থাকবো কি 6C, তাই না? এই 6 আর এই 3 মিলা হয়ে যাবে তো বললোকে একটু আরেকবার কো। বুঝছস না? এটা যোগ হইলো কেন? দেখ প্যারালাল আছে, দেখ এই ক্যাপাসিটেন্সটা দেখ এই টার্মিনালের শর্ট, তিনটা ক্যাপাসিটরের একটা টার্মিনাল এই জায়গায় শর্ট। আবার এই তিনটা টার্মিনাল ক্যাপাসিটেন্সের দেখ নিচের তিনটা টার্মিনাল আবার এই ওয়াই লাইনের লগে শর্ট। খেয়াল করছস? তার মানে তিনটা ক্যাপাসিটেন্স কি প্যারালাল অবস্থায় আছে না? 2 2 2 6, তাহলে 6C প্যারালাল অবস্থায় আছে। তাহলে 6C আর এই 3C যোগ হয়ে যাবে তখন, হয়ে এটা হয়ে যাচ্ছে 9C। তার মানে আমার এই ক্যাপাসিটেন্স এইগুলো আর থাকতেছে না। তাহলে আমার আলটিমেটলি চিত্রটা কেমন হইতেছে? আলটিমেট চিত্রটা হইছে এরকম, PMOS তিনটা যদি মুখস্থ করে দিতে পারোস সবথেকে বেটার। এবার ডাইরেক্ট ঢাকায় দিই, এগুলোর একটা ক্যালকুলেশন আছে তো, যে মানে এই জায়গায় 6 হইব না 5 হইব, এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তো এর লিগে এরকম আঁকাই নেওয়া ভালো। যাই হোক, আগে এটা দেখি, জেনারিকটা দেখি, তারপরে করা যাবে। তাহলে তো ক্যাপাসিটর সব কাটা চলে গেছে, উপরের গুলো নিচের গুলো, এগুলো তার কারণগুলোকে যোগ হয় নাই। তাইলে আমার এই জায়গায় আইতেছে NMOS আচ্ছা 2 আর 3 ব্যাপারগুলো আবার একটু দেখা দিতে পারবে এটা আঁকতে? হ্যাঁ, ওই যে নাম্বারিং করছস না একদম শুরুর দিকে 2 আর 3, এই ব্যাপারটা আবার একবার বুঝিয়ে দিস। হ্যাঁ এটা পরে বুঝিয়ে দিস, আগে এটা আঁকিলো। এটা A B C, এই ক্যাপাসিটেন্সটা কত? 5C, এটা 5C, এটা 5C, এটা 5C, আর এই টার্মিনালে তো 9C, এই টার্মিনালে 3C, এটা তো গ্রাউন্ডে, আর এই টার্মিনালে 3C। এই তিনটা, এই হচ্ছে আমার টোটাল কি সার্কিট। এখন এই জায়গায় একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এই জায়গায় কইছে কোশ্চেনে যে এই যে ন্যান্ডা আছে, এই ন্যান্ডা এটার মতো আইডেন্টিক্যাল আরো 8 সংখ্যক গেট ড্রাইভ করতেছে। তার মানে এর সাথে আরো এরকম হাজার হাজার সার্কিট লাগানো আছে। যতগুলাই থাক, আমরা যদি একটু জেনেরিক ভাবে চিন্তা ভাবনা করি, এটা আমার একটা ন্যান্ড গেট, এটা তিনটা ইনপুট আছে, প্রত্যেকটা ইনপুটে কত করে C? 5C, তাই না? প্রত্যেকটা ইনপুটে 5C না? প্রত্যেকটা ইনপুটে 5C তো, তাহলে দিলাম 5C, এটাই আছে। প্রত্যেকটা ইনপুটে 5C, আর আউটপুটে কত আছে? 9C। তাহলে আউটপুট যে কার সাথে গুণ হইব, কার সাথে লাগবে? আরেকটা এই সেম এন্ড গেটের ন্যান্ড গেটের ইনপুটের সাথে। ইনপুটের ক্যাপাসিট্যান্স কত? 5, তাই না? ইনপুটের ক্যাপাসিট্যান্স 5C না? ইনপুটের ক্যাপাসিট্যান্স 5C, ইনপুটের ক্যাপাসিট্যান্স 5C, ইনপুটের 5C। তাহলে ইনপুট আর আউটপুটের টোটাল ক্যাপাসিট্যান্স কত হইতেছে? এরকম যদি আরো যদি এন্ড গেট থাকে, তাহলে এই জায়গায় আরেকটা 5C থাকবে, ওই জায়গায় আরেকটা থাকলে 5C, যতগুলা ক্যাপাসিট্যান্স থাকবে ততগুলা 5C। তাহলে আমরা যদি H সংখ্যক থাকে তাহলে H 5C, তাহলে 9C প্লাস H 5C। তার মানে আমি যদি কমন নেই 9 প্লাস 5HC ক্যাপাসিট্যান্স আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার মেইন অ্যাকচুয়াল ডায়াগ্রাম। এটার উপর আমরা ম্যাথ করব। এগুলো হচ্ছে 2 2 2 3 3 3 ছিল আগেই। এটার উপরে ম্যাথ করব। ম্যাথের 4টা জিনিস বের করতে বলে ওই জায়গায়। স্যার দেখে কি বলছে? রাইজিং প্রপাগেশন, শুধু রাইজিং প্রপাগেশনই বলছে স্যার। কন্টামিনেশন দিলে দুইটাই বের করতে বলছে, একটা হচ্ছে রাইজিং প্রপাগেশন আর কন্টামিনেশন দিলে। রাইজিং প্রপাগেশন দুইটাই রাইজিং। তার মানে আমার উপরের সার্কিট রাইজিং এ যখন কাজ করবো, তখন আমরা কাজ করবো PMOS নিয়ে। দুটো জিনিস পাশাপাশি দেখাইতে পারলে ভালো হতো। তো কন্টামিনেশন আর রাইজিং এর মধ্যে তফাৎ কি?
যখন আমরা রাইজিং টাইম বের করবো, প্রপাগেশন ডিলে বের করবো, তখন আমরা ওর্স্ট কন্ডিশন ধরবো যে সব থেকে খারাপ কি হইতে পারে, আর যখন কন্টামিনেশন বের করবো সব থেকে ভালো কি হইতে পারে। সব থেকে খারাপ আমরা পুল আপ নেটওয়ার্ক নিয়ে কাজ করবো, পুল আপ নেটওয়ার্ক নিয়ে কাজ করলে পুল আপের ইটাই তো আঁকায় নিলে ভালো হইতো সব থেকে। দেখ প্রপাগেশনের বেলায় দেখ কি হইতে পারে, ওর্স্ট কেস কি হইতে পারে। মনে কর এই জিনিসটা চালু আছে, এই জিনিসটা যদি চালু থাকে তো যে সিমোস এর বেলায় কি কমপ্লিমেন্টারি এটা অফ থাকে, তাহলে এটা যদি অন থাকে এটা অফ, নিচ থেকে আর কিছু আসতেছে না। এটা যদি অন হয় তাহলে দেখ একটা মাত্র ক্যাপাসিটেন্স চার্জ হইতেছে, এদিক দিয়ে যায় একটা ক্যাপাসিটেন্স চার্জ হইতেছে। আচ্ছা ধরে নেই একটা ক্যাপাসিটেন্স চার্জ হতে টাইম মনে কর T1 টাইম লাগতেছে, এগুলো জাস্ট কনসেপ্টের জন্য, কিন্তু এগুলো ম্যাথ করতে লাগবে না। T1 টাইম লাগতেছে, কিন্তু ধর এটা অন অফ না, এটা অন এখন, এটা যদি অন থাকে তাহলে এটা অফ, এটা কিন্তু অন তখন, এটা অফ, এটা অন, তাহলে এটা অন। তাহলে কি হইতেছে দেখ ক্যাপাসিটেন্স আমার এইটার দিক দিয়ে চার্জ হইতেছে, পাশাপাশি এই সেম পাওয়ার এদিক দিয়ে যায়, এই মসফেটটা তো অন, এদিক দিয়ে যায় কি হইতেছে এই এটাও চালু হইতেছে, মানে এই ক্যাপাসিটেন্সটাও চলতেছে। তার মানে কি হইতেছে আগের থেকে কিন্তু টাইম বেশি লাগতেছে, T2 টাইম লাগতেছে, কারণ দুইটা ক্যাপাসিটেন্স চার্জ হইতেছে। দেখি এর থেকে খারাপ কিছু পসিবল কিনা। যদি আমি এটার অন করে দিই, এটার অন করে দেওয়া মানে এই নিচেরটা অফ হয়ে যাওয়া আর এই দুইটা অন হয়ে যাওয়া, তার মানে কি চার্জ আমার এদিক দিয়ে যাবে, এটা এই ক্যাপাসিটেন্স চার্জ হবে, এদিক দিয়ে যায় এই ক্যাপাসিটেন্স চার্জ হবে, এই ক্যাপাসিটেন্স চার্জ হবে, তার মানে আমার তিনটা ক্যাপাসিটেন্স চার্জ হবে। তিনটা ক্যাপাসিটেন্স যদি চার্জ হয় তার মানে কি টাইম আরো বেশি লাগবে, T3 পরিমাণ টাইম লাগবে। তাহলে আমরা কোন কন্ডিশনটা নিব, আমরা নিব এইটার অন রাখার কন্ডিশনটা নিব, এটা অন আছে বাকি দুটো অফ আছে। তার মানে কি আমার ক্যাপাসিটর চার্জ হচ্ছে এইটা এইটা এইটা। আচ্ছা মানে এটার হচ্ছে সিম্পলিফাইড সার্কিট আগে তো সিম্পলিফাইড সার্কিটটা কেমনে আমরা রিপ্লেস করব, কেমনে রিপ্লেস করব। এটা যদি অন থাকে এটা হচ্ছে আমার ভিডিডি, এটা যদি অন থাকে এদিকে একটা রেজিস্ট্যান্স আসবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কত কত PMOS এর বেলায় কি R/2 না, R/K না, তার মানে কি R/2। আবার এদিক দিয়ে আমরা নামলাম, নামার পরে এদিকে আসলাম, আসার পরে এদিকে একটা ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটেন্সটা কত, এদিকে ক্যাপাসিটেন্সটা কত 9 + 5H × C। আচ্ছা এদিকে গেল, আবার দেখ এই ব্রাঞ্চ থেকে নিচে একটা নামছে, একটা রেজিস্ট্যান্স, এদিকে রেজিস্ট্যান্স নামলো একটা, এটা কত R/3, এই যে 3 এর জায়গায় থেকে আরেকটা ক্যাপাসিটেন্স গেছে, ক্যাপাসিটেন্সের ভ্যালু কত 3C। দেখ এখান থেকে আবার আরেকটা রেজিস্ট্যান্স নামছে, রেজিস্ট্যান্স নামলো আরেকটা, এটার ভ্যালু কত এটা তো মনে আর হওয়ার কথা রে, এটা আর হওয়ার কথা, হ্যাঁ এটা আর হবে। PMOS এর বেলার ফর্মুলা কি ছিল 2R/K ছিল না, তাহলে 2R ডিভাইডেড বাই এর K এর ভ্যালু কত 2 কাটা, এটা হবে R, তার মানে এটা হবে R, আর এগুলো R/3 থাকবে। NMOS এর বেলায় তো R/K না, শুধু R/K জায়গায় লিখে রাখছিলাম R/K, NMOS এর বেলায় কিন্তু পরে আনলাম এটা R/K ছিল, R এর জায়গায় R বসাইছে, K এর জায়গায় যদি 2 বসাই 3 বসাই তাহলে হচ্ছে R/3 আসছে। এটা হচ্ছে নিচের এইটা, আবার এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা মসফেটের, তো এটা হচ্ছে R/3 বসাই দিলাম। তারপর দেখি দিকটা আরেকটা ক্যাপাসিটেন্স গেছে, দিক দিয়ে ক্যাপাসিটেন্স দিকে গেছে, যায় এটা গ্রাউন্ডে কানেক্ট শুধু PMOS এর বেলা আর হইব আর ওটা এটাও কত 3C, মানে এই মসফেটটা তো অফ, এদিকে তার কোনো কানেকশন নাই, তার মানে নিচে আর আমার কিছু বসাইতে হবে না। মানে এই জিনিসটা হচ্ছে তোর ওই যে একটা মডেল কি জানি তো এলমোর মডেল, যে এলমোরের যে ল্যাডার মডেল, ওই ল্যাডার মডেলের মতো মিলা যায়। এটার একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা আমরা বসাবো, বসাই ক্যালকুলেশন করলে হয়ে যাইতেছে। এই চিত্রটা ওই পাশে আঁকে দিলে সব থেকে ভালো হতো। অনেক যেগুলো ম্যাথ করবে এগুলো আমরা একটু ছবি তুলে গ্রুপে দিস। চিত্রটা এখানে আঁকাই নেই, হ্যাঁ এটা হচ্ছে R, the capacitance 9 + 5H × C, এদিকে R/3, এদিকে ক্যাপাসিটেন্স 3C, R/3। ফর্মুলাটা এরকম, এটা যদি সোর্স হয় এটা হচ্ছে নোড 1, এটা নোড 2, এটা নোড 3। আমরা ফর্মুলা শুরু করবো এখান থেকে 1 থেকে, মানে সোর্সের ভোল্টেজ মানে
কি বলে যে রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে ফার্স্টে যদি আমি লিখি ই ডি, এটা কি বললাম, প্রোপাগেশন ডিলে, তাই না? ডিলে টি ডি রাইজিং পিডিআর বা ডিআরপি যাই লেখো লিখি, ডিআরপি ইজ ইকুয়ালস টু এই যে যে এখান থেকে সোর্সের মাঝখানে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর ইনটু এই ক্যাপাসিট্যান্স ইনটু 9 প্লাস 5h ইনটু সি প্লাস সেকেন্ড নোড থেকে সোর্স পর্যন্ত যে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত, আর বাই 3 প্লাস আর, এটা ইনটু হচ্ছে এই ক্যাপাসিট্যান্সটা। আবার নোড 3 থেকে এই রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স ইনটু এই ক্যাপাসিট্যান্সটা। বাট এখানে একটা ক্যাচ আছে রাইজিং টাইমের বেলায়, ফলিং এর বেলায় না, রাইজিং এর বেলায়। রাইজিং এর বেলায় কি ক্যাচ দেয়, আমাদের কনসার্ন কোন ক্যাপাসিট্যান্সটা নিয়ে, এই ক্যাপাসিট্যান্সটা নিয়ে না, কারণ তো এইখান থেকে তো আউটপুট বের হইতেছিল, তাই না? এই 9 প্লাস 5h থেকে বের হইতেছিল না আউটপুট, এখান থেকে তো আউটপুট বের হইতেছিল, তাই না? তো আমরা তো আমাদের কনসার্ন তো এই ক্যাপাসিট্যান্সটা চার্জ দিয়ে, দেখ তো সবার আগে কোন ক্যাপাসিট্যান্সটা চার্জ হইব, এই যখন ঢুকবো এই আর যখন ঢুকবো তখন তো এটা সবার আগে চার্জ হইব, তারপরে কি হবে, এদিক দিয়ে ঢুকবো তারপরে এটা চার্জ হইব, তারপরে এদিকে ঢুকবো তারপরে এদিক দিয়ে চার্জ হইব, এটা চার্জ হইব। তার মানে এইটা ফুল চার্জ হয়ে যাবো তারপরে এগুলো চার্জ হতে থাকবে। তাইলে আমার এই রেজিস্ট্যান্স কি কনসিডার করা দরকার আছে এগুলা? না। তখন আমরা কি করব, একটা কমন রেজিস্ট্যান্স নিব, মানে এই ক্যাপাসিট্যান্সটা চার্জ হইতে এই রেজিস্ট্যান্সটা লাগে, এই ক্যাপাসিট্যান্সটা চার্জ হইতে এইটা আর এটা লাগে, তাহলে দুটোর মধ্যে কমন কে, এই আর। আবার এই ক্যাপাসিট্যান্সটা চার্জ হইতে কমন কে লাগে, কারে কারে, ওরে ওরে আর এই আর রে, তাহলে তিনটার ভিতরে কমন কে, শুধু এই আরটা। তাহলে আমরা যেটা কমন জাস্ট ওইটা নিব। তাহলে ওটা যদি আমি নেই তাহলে কি হইতেছে আলটিমেটলি, এই আর ইনটু 3c প্লাস আর ইনটু 3c, জাস্ট এটা যোগ করে দিব, যোগ বিয়োগ গুণ ভাগ করে যা আসবো ওটাই অ্যানসার। তাহলে এদিকে কত থাকবে, মানে বুঝলাম না, মানে এদিকে আর ইনটু 3c লিখছিস শুধু কেন? হ্যাঁ হ্যাঁ, মানে আর একটু খাতার একটু মোবাইলটা কাছে না, আর ইনটু 3c লিখছি মানে আর ইনটু 3c লিখছি কি, যখন আমার রাইজিং প্রপাগেশন চাইবো, রাইজিং প্রপাগেশন বুঝিস, রাইজিং প্রপাগেশন। আচ্ছা আমি বলি তাহলে আমরা ওই যে এক ইন্ডিভিজুয়ালি না করি, কমনটা লইলে পুরো ক্যাপাসিটরে যেতে একটা 3c এর জন্য একটা কমন, আবার 3c এর জন্য একটা কমন। হ্যাঁ জাস্ট কমন রেজিস্ট্যান্সটা নিতেছি, বুঝছি। তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিলে যা আসবে, যেমন 9r ইনটু 5rh ইনটু c প্লাস এদিকে হচ্ছে আর 3c। আমার কারেন্ট চলে গেছে রে, ফ্ল্যাশ কেমন হবে, ফ্ল্যাশ তো হবে না, ফ্ল্যাশ তো হবে না, ফ্ল্যাশ অন দ্বারা আরেকটা ফোন নিয়ে আমি একটু ওয়েট কর। সব দোষ পারভেজ কাউসার নেতার, এর জন্য কারেন্ট জায়গা। লাইট কেন রাখবো, দেখা যায় খাতা ইয়েলো মনে দেখবি না, এটাতে দেখা যায় কি? হ্যাঁ দেখা যায় জিনিসটারে একটু অন্যভাবে বসাইতে পারলে ভালো হইতো। তোর টেবিল ল্যাম্প নাই? না একটা মেজবা তুই একটা কিনে দিস অনেক ট্রেন, তাহলে তো হয়। রাতারাতারি কি করস? ল্যাম্প আছে, ওটা নষ্ট হয়ে গেছে। অনি এটা কোশ্চেন আরে টেবিল ল্যাম্প রে। হ্যাঁ বলো। ওসি তুমি এগুলা কয়দিনে পড়েছো ভাই? এই কি রে ভাই, এই যে আমরা এই তো জীবনে 2 দিন 3 দিন পড়ে কে যেন কভার করতে পারবো। আরে না, এটা ইজি আছে রে ভাই, সামনাসামনি যদি দেখাইতে পারতাম, নিজেরা প্র্যাকটিস করতে পারতাম। না ইজি বুঝছি তো, তুমি কয়দিনে শিখছো এটা? তুমি কি একটা এটা লাগতো সামনাসামনি, এটা লাগতো এডিন লাগতো সামনাসামনি বোঝা। এটা আমার লাগে বেশিক্ষণ সময় লাগে না, কত 1.5 ঘন্টা মতো মনে হয় লাগছে। এই অনলাইনে ঘন্টা পর ঘন্টা যায়, মাত্র 1.5 ঘন্টা। সামনাসামনি আইতে ভালো হইতো। আচ্ছা গেল এটা দেখলাম সিলেবাস হইতে এই ম্যাথে দেখলাম 5 মার্ক দিছে স্যার, 3 ক্লাস বইরে 1 ম্যাথ করাইলো। হ্যাঁ যাই হোক, এটা ক্যালকুলেশন করে যাবে রাইজিং ডিলে, এটা রাইজিং ডিলে গেল। এখন বের করবো কি কন্টামিনেশন ডিলে। কন্টামিনেশন ডিলের বেলায় ধরবো কি বেস্ট কেস, মানে সবথেকে বেস্ট কি হইতে পারে, দেখ এটা তো আমার সার্কিটটা,
বেস্ট কি হতে পারে, তিনটা মসফেট একলগে অন হতে পারে। তাহলে এটা অন হলো, এটা অন হলো, এটা অন হলো। অন হওয়ার পরে এই তিনটাই তো অফ, তিনটা যদি অন হয় তিনটা অফ, তাহলে নিচে সার্কিট আমার বাবার কোনো দরকারই নাই। তাহলে আমার মানে আমরা ম্যাথ যা করতেছি সব কি মস নিয়ে করতেছি উপরে? হ্যাঁ, রাইজিং যেহেতু বলছে পিমস নিয়ে করবো। আচ্ছা, আর আরেকটা যদি নাম কি falling ফলিং বলতো করা তাহলে যেটা? ফলিং বললে তাহলে হচ্ছে এনমস। ও সব থেকে কঠিনই হচ্ছে তোর ওই ইয়েরটা, কি বলে, রাইজিং এর পিমসের যেটা, পিমস রাইজিং যেটা, ওইটা একটু কঠিন, বাকি সবই ইজি। দেখ এখন যদি আমরা এই এই যে রাইজিং তো বের হচ্ছে। কন্টামিনেশন ডিলের বেলা দেখ, বেস্ট কেস তাহলে এটা অন, এটা অন, এটা অন, তাহলে জাস্ট এই তিনটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিই, আর এদিকে একটা ক্যাপাসিট্যান্স। তাহলে আমি এটা লিখি, আঁকাই, তিনটা ক্যাপাসিটি, তিনটা রেজিস্ট্যান্স এভাবে আছে, এভাবে আছে। তো পিমস এর বেলায় কি 2 আর বাই কে, 2 আর বাই কে, কে কত 2, তার মানে কি প্রত্যেকটার ভ্যালু আর আর আর। আর এদিক দেখি গেছে একটা ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স হয়ে গেছে গ্রাউন্ডে। এটার ভ্যালু কত 9 প্লাস 5h ইনটু সি। তো তিনটা রেজিস্ট্যান্স মানে কি, নরমাল মানে কি, প্যারালাল থাকা মানে কি আর বাই 3, তাই না? আর বাই 3 ইনটু 9 প্লাস 5h ইনটু সি। এটার ক্যালকুলেশন করে দিবি, শেষ। এই হলো ম্যাথ। মানে এটা রাইজিং এর কি কি এখন বের করলাম? রাইজিং এর কন্টামিনেশন, বের করছি। এটা হচ্ছে কন্টামিনেশন, আর এটা আর হচ্ছে ওটা রাইজিং এর প্রপাগেশন। ও প্রপাগেশন আর কন্টামিনেশন। এখন ইসে যাই, নরে যাই, হ্যাঁ, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার। নর নর বলাইবো। নর কি সারে করা দিছে? না, নর করা যায় না স্যার, কিন্তু গত বছর কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনের মধ্যে কি শুধুমাত্র রাইজিং চাইছে, ফলিং চাই নাই? না, ফলিং চাই নাই, বাট স্যার যে ফলিং চাইলে কিতাম, ফলিং চাইলে কি করতে, দেখ ফলিং চাইলে কি করতে, ভালো কথা। ফলিং চাইলে কি করতে দেখ, যদি ফলিং চাইতো, আমার তো এই উপরের সার্কিট বাদ, উপরের টুকু বাদ থাকতো, নিচের টুকু। আমার নিচে কি তিনটা রেজিস্টর সিরিজ, ফলিং এ তো তিনটা আমার অন থাকতে হতো, তিনটা সিরিজ রেজিস্টর, পাশাপাশি এই জায়গায় একটা ক্যাপাসিটেন্স, এই জায়গায় একটা ক্যাপাসিটেন্স, এই জায়গায় একটা ক্যাপাসিটেন্স। আগের বার চার্জ হতেছিল, এবার ডিসচার্জ হইতেছে। ডিসচার্জের বেলায় ওই রোডটা, ওই ঝামেলাটা নাই। চার্জিং এর বেলায় কি ঝামেলা হতেছিল, আগে ও চার্জ হইব, তারপরে পরের গুলা। ডিসচার্জের বেলায় তিনটা একই সাথে ডিসচার্জ হইতে হইব, নাহলে কি চার্জ থাইকে যাইব। তিনটা যদি ডিসচার্জ হয় তাহলে কি ওই সেম এরকম একটা সার্কিট বের হইব, এরকম একটা সার্কিট বের হইব। আগের বার যেমন আর বাই 3 ধরছি, সবগুলোরে কি ধরে নিছি, আর ধরে নিছি, মনে আছে? এই যে কমন ধরে নিছি, এবার আর কমন ধরতে হইব না, এবার আর বাই 3 করি, আর বাই 3 করি, আর বাই 3 করে এই ধরার পর ধরে তারপরে এরকম একটা ইকুয়েশন বেরোবো, জাস্ট ক্যালকুলেশন করে দেবো। সব থেকে ভালো হয় জিনিসটা যদি অফলাইনে বসা যায়, সব থেকে ভালো হয়। তো এটা তো কালকে তুই আইতেলে তো হইতে ভালোই হইতো। কালকে আমি যাবো, আমি অনেক সকালবেলা যাবো, আমি লাইব্রেরিতে বসবো। তোরা যদি চাস তাহলে আমি বিকেলের দিকে বেরোয় তবে বুঝাই দেবো, বিকেলের দিকে। তুই সকালবেলা কার লগে লাইব্রেরিতে বসবি? আমি লাইব্রেরিতে একা একাই বম। কেন আমরা আইতে না? আমি একটু প্র্যাকটিস, তোরা প্র্যাকটিস করলে করতে পারো আলাদা টেবিলে, হয়তো আমি তোকে দেখাই দিব, মানে তোকে লগে যে হোল টাইম থাকে আমি থাকতে পারবো না, কারণ আমি কোনো কিছু প্র্যাকটিস করি না এখনো। তুই তাহলে দুপুরের দিকে যাই। আয় আয় আয়, দুপুরের দিকে আয়, সমস্যা নাই, তখনই আয় আয়, সমস্যা নেই। আমি সকালবেলা আর কি সিট ধরতে হবে, আমার ওই জায়গায় একটা সিঙ্গেল সিট নিতে হবে। আচ্ছা, ওই যে যেটার মধ্যে ওই যে বলে না, ওই যে কি বলে 2 মিউ দিয়া যে করে, ওইটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি রকম হবে, লাস্ট একটু দেখাই দিস নয়ের পরে। কিসের কি তন্ময়, কি বলি? ওই যে 3 মিউ, ওই যে একটা তো করলাম না, যে হচ্ছে যে কি প্রথম যে শর্তটা দিয়ে দিছিল, যদি সামনাসামনি থাকতি না তোরা, সবকিছুতে ট্রাই করা যেত। এখন মনে কর অনলাইনে জিনিসটা বোঝানোর মতো জিনিস না। আচ্ছা ইয়াটা বুঝা, নটটা বুঝা এখন। আচ্ছা নটটা দেখাই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু দেখাই। নরের সার্কিটের বেলায় কি হয়, উপরে থাকে কি সিরিজ, নরের বেলায় উপরে থাকে পিমস সিরিজে, এটা পিমস থাকে সিরিজে। তোরা চাইলে আর একটু শর্টকাট করতে পারো, শর্টকাট আমি একটু পরে কই, আগে মানে জেনুইন যেটা ওটা আঁকাই। এটা হচ্ছে এনমস, আরেকটা এনমস, আরেকটা এনমস।
এটা যা লাগবে এটার সাথে, এখান থেকে আউটপুট, এটা যা লাগবে এটার সাথে, এটা যা লাগবে এটার সাথে। এটা তো স্কিমেটিক তাই না? এবিসি এটা তো স্কিমেটিক তাই না? নরমাল স্কিমেটিক একটা নর গেটের, এটা তো বুঝছস? প্যারালালের ওই কানেকশন দিয়ে বুঝছি দেন। বুঝছি বুঝছি। আচ্ছা এটা হচ্ছে ওয়াই। আচ্ছা আমরা কি জানি পিমস এর জন্য 2r/k, এটা কি পিমস এর জন্য তাই না? আর এনমস এর জন্য কি জানি আমরা r/k গেল। আমরা এই k এর ভ্যালু গুলা বের করি। দেখ ওরস্ট কেস কি কি চিন্তা করব আমরা? ওরস্ট কেস, সবচেয়ে খারাপ চিন্তা ভাবনা। সবথেকে খারাপ চিন্তা ভাবনা, এই তো কথা, সবথেকে খারাপ চিন্তা ভাবনা। তো সবথেকে খারাপ চিন্তা ভাবনায় পুল আপ হইতে কি লাগতেছে দেখ, পুল আপ হইতে তিনটারে কি অন থাকতেছে না, তিনটারে অন থাকতেছে না পিমস পুল আপ নেটওয়ার্কে তিনটা অন থাকতেছে না, তিনটারে দিচ্ছে তাহলে যে তিন যে গুণ হইলো এটার লাগে 3 ইনটু তাহলে কি 6r, 6r ডিভাইডেড বাই k, তাহলে k এর ভ্যালু বেরোতেছে কত 6, তার মানে এটা 6 6 6 k এর ভ্যালু 6 গেল। এখন 6r ডিভাইডেড বাই k। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ঠিক আছে। এখন নিচে প্রত্যেকটার মান অন। হ্যাঁ নিচেরটা ওরস্ট কেস কি হতে পারে, যে কোনো একটা অন বাকিগুলো অফ তাই না? একটার জন্য রেজিস্ট্যান্স কত এনমস এর আর একটা, তাহলে এই আর এর সাথে 1 গুণ করে দিলাম 1r/k, তাহলে k এর ভ্যালু কত 1। তার মানে আচ্ছা 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 এটা আবার একটু কত নেই কি বলতে হবে এই নাম্বারিংটা আবার একটু কম। ওটা বুঝছি পি মসের জন্য 2r ডিভাইডেড বাই k, ঠিক আছে? এখন k ডারে এই পাশে করে ওডারে ওই পাশে লই গেলে থাকে 6, মানে 3 দুগুণে 6, কারণ তিনোটাই ইয়ার সাথে লাগানো, ওই যে ভিডিডির সাথে তিনোটা দিয়ে 5 হইব আউটপুটে ইয়া। আর ওটা প্যারালাল আছে, এখন ওটা প্যারালালের ওরস্ট কেস করতেছে আমরা কি চিন্তা করতেছি সবথেকে খারাপ অবস্থা। হ্যাঁ হ্যাঁ সবথেকে খারাপ কি হইতে পারে, তিনটা মসফেটের যে কোনো একটা অন, তাই না? তিনটা অন হলে তো ভালো হয়, তিনটা অন হলে আমার চার্জ হতে তাড়াতাড়ি হয়ে যাবো, কিন্তু সবথেকে খারাপ হইতে পারে যে কোনো একটা অন, একটা যদি অন হয় তাহলে মসফেট কয়টা, একটা না? তাহলে এই এন মস এর ফর্মুলাটারে 1 দিয়ে গুণ দিলাম, এন মস এর ফর্মুলা ছিল কি r/k। তিনোটা কি কোনোভাবে কি একই সাথে অন হওয়ার কোনো পসিবিলিটি আছে নাকি এখানে প্যারালাল? আছে তিনটা অন হওয়ার পসিবিলিটি, অনেক পসিবিলিটিস আছে। তুই যদি এখন এই তিনটা গেটে যদি পালস দেশ, তিনটারে যদি অন আচ্ছা পি মসে তো আমরা সবচেয়ে খারাপ চিন্তা ভাবনা করলেও লাভ নাই, কারণ ওটা সিরিজে আছে, মানে কেটে তিনটা দ্বারাই আউটপুট আইবেই। হ্যাঁ আমার আউটপুট এমন খারাপ তো করা যাবে না যে আউটপুটই আইলো না, বুঝছ নাই? মানে সিরিজ দেখে ওটা কোনো কিছু নাই, ওটা তিনটাই কাজ করবে, তিনটাই কাজ করবে দেখে এই যে পি মস এর ফর্মুলারে 3 দিয়ে গুণ করছি। আচ্ছা আচ্ছা এবার বুঝছি গেছে না? অনেক 6টা কিভাবে আসছে আবার একটু রিপিট কর। হ্যাঁ 6 কিভাবে আসলে একটু রিপিট কর আবার। 6 কিভাবে আসলো, আমি কি করলাম, ক্যামেরা কি অফ করে দিলাম। আচ্ছা ওয়েট, কারেন্ট আইছে 6টা কেমনে এটা দেখ। ফার্স্টে আমরা যদি পুল আপ নেটওয়ার্কটা চিন্তা করি, পিমস এর ফর্মুলা 2r/k, এটা হচ্ছে পিমস। হ্যাঁ এনমস এর জন্য হচ্ছে r/k। এখন আমরা এই আউটপুটটা আসতে আমরা ওরস্ট কন্ডিশন ভাববো, সবথেকে খারাপ অবস্থা। তো আউটপুট তো দুইটা হইতে পারে, একটা পুল আপ থেকে আসতে পারে, একটা পুল ডাউন থেকে আসতে পারে। তো পুল আপেরটার ওরস্ট কন্ডিশন আমরা দেখি। পুল আপে একমাত্র আউটপুট আসবে যখন তিনটাই অন আছে, সিরিজ আছে, যেহেতু তিনটার একটা যদি অফ থাকে আউটপুট আইব না, তার মানে এটার ওরস্ট কেস বেস্ট কেস দুইটাই কি সিরিজ তিনটাই। তাহলে ওরস্ট কেস তিনটা মানে আমরা এই পিমস এর এই ফর্মুলার সাথে গুণ করে দিব 3, তাহলে কি 6r ডিভাইডেড বাই k ইজ ইকুয়ালস টু r। তাহলে k এর ভ্যালু কত আসতেছে, r কাটা যাইতেছে, k এর ভ্যালু আসতেছে 6 গেল। সেম ভাবে নিচেরটার জন্য যদি আমরা ভাবি, নিচেরটার ওরস্ট কেস কি, এই একটা না, একটা ওরস্ট কেস না, যে কোনো একটাতে গেলে সবথেকে খারাপ অবস্থা হতে পারে। 3টা অন হলে তো অনেক তাড়াতাড়ি আউটপুট চলে যাবে, প্যারালালি আছে। একটা যদি অন হয়
ওর্স্ট কেস তার মানে আমি 1 দ্বারা গুণ করব এনমস এর ফর্মুলা কি আর বাই এনমসের বেলা আমরা 2 কেন ধরছি এটা একটু কইবি ওর্স্ট কেস কোশ্চেনে দেওয়া থাকতো এটা হইতাছে এন মস দা পি মস ডাবল হয় দেখে 2 mu n is equals to 3 mu p যদি থাকতো তাহলে আমরা এই ফর্মুলা ধরে নিতাম 3 r বাই k তাহলে 3 3 9 হয়ে যেত 6 9 হয়ে যেত হ্যাঁ ওই যেত 6 9 হয়ে যেত হ্যাঁ ওটা বুঝছি না এই যে NAND গেটে ওই যে NAND গেটে যখন তুই সবচেয়ে ওর্স্ট কেস 2 নিছত কেন ওই যে নিচে এনমস এটা কইছিল এই জায়গায় p মস 2 কেন নিছে এটা হ্যাঁ এখানে চিন্তা কর p মস এর ফর্মুলা কি 2r বাই k হ্যাঁ ওর্স্ট কেস কয়টা দিতে পারে একটা দিতে পারে ও আচ্ছা বুঝি আচ্ছা বুঝছি ও বুঝছি হ্যাঁ বুঝছি ঠিক আছে বুঝছি শালার এর লিগে কইছিলাম অফলাইন দেখ এখন কি করব প্রত্যেকটা টার্মিনাল থেকে পুল আপের জন্য প্রত্যেকটা টার্মিনাল থেকে ক্যাপাসিট্যান্স নিয়ে কই করব ভিডিডিতে কানেক্ট করব প্রত্যেকটা টার্মিনাল থেকে ভিডিডিতে এগুলো তো দেওয়ার দরকার নাই এটা দেওয়ার দরকার নাই গেটের গুলা কার লগে যোগ হয় গেটের গুলা গেটের সাথে যোগ হয়ে যায় মনে আছে ওই যে আগের একটু হ্যাকের কথা কইছিলাম শর্টকাট আছে না এই জিনিসটা একবার ট্রাই করলে তো এই আগের নটটারে ট্রাই কর এটারে ট্রাই কর নর করতেছি ন্যান্ডে ট্রাই কর এটারে ট্রাই কর দেখবি নরেম নে হয়ে গেছে জাস্ট এই উপরে এনমস এর জায়গায় পিমস এর জায়গায় এনমস হয়ে যায় এনমস এর জায়গায় নিচে পিমস হয়ে যায় ঠিক আছে বাকি সব সেম থাকে যোগ বিয়োগ গুণ ভাগ এই জায়গায় 5c জায়গায় 7c চলে আসে ওই তোর 6 আর 1 যোগ হয়ে তাহলে এখানে কি 6টা করে আছে জাস্ট এই গেটের যে ক্যাপাসিট্যান্স গুলো 7c হয়ে যাবে তোরা জিনিস অফলাইনে অনেক ভালো করে বুঝাই দিই তবে তুই এটা না বুঝাইলে কে জানে না কিন্তু তুই এটা সুন্দর করে খাতা করিলে মানে করিস সকালে হ্যাঁ বুঝে করে মানে সুন্দর করে করিস আর কি এই জিনিসটা আসলে অফলাইন ছাড়া পসিবল না অনেক কথা খরচ যাইতেছে সামনাসামনি যদি প্যারালালি করস না আমি আরো অনেকটাই বুঝে গেছি একবারে প্রায় অলমোস্ট বুঝে গেছি খুব ইজি একটা জিনিস তুই আগেরটা ট্রাই কর আমি আশা করি তোর আর কোনো প্রবলেম থাকবে না অনেক আগেরটা কিন্তু ছবি দিয়ে দিও মনে করে হ্যাঁ মানে তুমি যেটা করলা আগেরটা NAND গেটের ওটা ছবি দিয়ে দিও তাইলেই হয়ে যাবে বুঝি নাই একটু আগে NAND গেট করলা না NAND গেটের জন্য ওটার ছবিটা দিলেই হয়ে যাবে আর হচ্ছে তোমার আমাদের তো এখানে রাইজিং ডিলে একটা ছিল না মানে কোশ্চেনে তো এটা আসছিল যদি ফলিং ডিলে আসতো সেই ক্ষেত্রে কি হবে আমরা রাইজিং ডিলের বেলায় রাইজিং প্রপাগেশন ডিলের বেলায় পুল আপ নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছিলাম মনে আছে হ্যাঁ এখন জাস্ট যদি ফলিং বলে পুল ডাউন নেটওয়ার্ক নিয়ে কাজ করব আচ্ছা আপ আর ডাউন আর ওই স্টিক ডায়াগ্রাম আর রইলো স্টিক ডায়াগ্রাম আঁকা ওটা তো মনে হয় এখানে মেজবাকারই প্রবলেম মেজবা কালকে দেখাই দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমি একটু ঘুমাই সকাল উঠতে হইব ও আরেকটা জিনিস আছে না ওই যে তোমার কি জানি বলে ওই যে ফ্যামিলিস এর মধ্যে মনে কি জানি ছিল যে ফ্যামিলিসটা আমরা দেখি নাই ফ্যামিলিসটা আমরা দেখি নাই আচ্ছা আরেকটা জিনিস একটু দেখো তো ওই মিডের কোশ্চেনে একটু কষ্ট করে এখানে যাও তো মিডের কোশ্চেনটা একটু ওপেন করো আমি বলতেছি মিডের কোশ্চেন মিড বলছি ফাইনালের কোশ্চেন সরি ওইখানে যে তোমার স্টিক ডায়াগ্রাম যেটা দিছে না ওইখানে তো তোমার মানে কোনো বারটার নাই তো আমি যদি এক্সট্রা করে বার আনতে চাই সেই ক্ষেত্রে তো আমার একটা নট গেট লাস্টে অ্যাড করা লাগবে বা একটা ইনভার্টার অ্যাড করা লাগবে হ্যাঁ এখন আমি যদি ইনভার্টার অ্যাড না করে যদি ধরো ওই যে সিস্টেমে যদি আগে যে ডি মর্গানস রুলে যদি আগাই তাহলে তো ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেটা করলে কি কোনো সমস্যা হবে কোনো প্রবলেম নাই আমি ওটার কথা এখানে ইন্ডিভিজুয়ালি বাদ দাও আছে এটা ওইটাই ডি মর্গান ইন্ডিভিজুয়ালি বানাস না দুইটা বার দিবা মানে এই ইকুয়েশনটা হবে a into b plus c plus d হ্যাঁ হয়ে যাবে ওটারে করে ফেলবা সেম জিনিস দুইটা তাহলে তোমার ইনভার্টার লাগবে ইনভার্টার হ্যাঁ আমি ওইটাই চিন্তা করছিলাম কারণ ইনভার্টারটা দিয়ে মানে স্টিক ডায়াগ্রাম তো প্যারা না ওই প্রপাগেশন না এস্টিমেট এরিয়াটা প্যারা হবে না হোল বাদ দিলেও তো এটা ইন্ডিভিজুয়ালি বাদ দেওয়া আছে না এখানে স্বাভাবিকভাবে একটা হোল বাদ দিলেও তার লাগে না ইনভার্টার লাগে না তাই না মনে হয় না হোলবার তুমি যদি এক্সট্রা আনতে চাও তাহলে তো আরো একটা হোলবার আনা লাগবে দুইটা হোলবার আনা লাগবে ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়
না আমরা না এটা কেমনে ডিজাইন করলাম, ইন্ডিভিজুয়ালি বাদ থাকলে অটোমেটিক আঁকলেই হয়, কোনো ইয়া লাগে না। ইন্ডিভিজুয়ালি আঁকলে ওই যে তুমি inverter add করা লাগে না। ইকুয়েশন যদি ডি মর্গানস ল দিয়ে অ্যাপ্লাই করো, যেমন সি আর ডি গুণ অবস্থায় আছে, এটাকে যদি ডি মর্গানসে ফেলো তাহলে সি প্লাস ডি হোল বার হয়ে যাবে। না এডও করা লাগে না নাকি? রেমনা অনেক। আরে মেজবা, যেখানে হলো বার আছে সেখানে করা লাগে না, ও বলতেছে যেখানে ইন্ডিভিজুয়াল বার নাই, শুধু শুধু মানে এখানে এবিসি এই টাইপের কিছু। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা হুম, ওটাতে দে, আচ্ছা। অনেক হ্যাঁ চাই যে কোশ্চেনে তোর হচ্ছে ওই যে 5 নাম্বার যেটা স্কেচ ট্রানজিস্টর লেভেল স্কিমেটিক, এটা কি আছে? 5 নাম্বারটা আমি দেখিনি, ওটা মনে হয় যে ফ্যামিলি থেকে, ওইটা ফ্যামিলি থেকে মনে হয় এটা ইউজিং স্ট্যাটিক সিমস লজিং সুডো এনভস লজিং ফুটেড ডাইনামিক, এটা মনে হয় ওই ইয়ে থেকে, ওই ফ্যামিলি থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্যামিলিতে ফ্যামিলি থেকে, এটা আমি দেখি নাই এখনো। আরেকটা ছিল যে ওই যে ক্রস সেকশনাল ভিউ একটা ছিল না, আমাদের কুইজে আসছিল প্লাস ফাইনালেও ক্রস আসছে। সেকশনাল ভিউটা ওই যে ওইটা যেটা ই ফ্যাব্রিকেশন যেটা দেখাইলাম ওইটা সেম। ও আচ্ছা আচ্ছা, ওইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের আর বাকি কি কি থাকলো? আর কিছু বাকি নেই, জাস্ট ফ্যামিলিটাই, আর বাকি সব তো হয়ে গেল। ওই যে ল্যামডা বেস, ওটা কি রে? ডিজাইন রোল। হ্যাঁ ল্যামডা বেস ডিজাইন রোল তিনেরে ল্যামডা বেসড ডিজাইন রুল আমি তোরে বলি, ওই জায়গা দেখবি তোর হচ্ছে তোর একটা হচ্ছে তোর যে আমরা যে ইয়ের সময় যখন ল্যাব করছি তখন এক একটা লেয়ার টান দিছি না, যে মেটাল 1 মেটাল 2, ঠিক আছে? তো এই জায়গা যদি আমি মেটাল 1 টান দেই তাহলে এইটার হচ্ছে স্পেসিং হইতেছে 4 ল্যামডা, আর এটার হইতেছে ওই যে উইড হইতেছে 4 ল্যামডা। মানে এইভাবে আর কি মুখস্থ, মানে মেটাল 1 এর জন্য, তারপর মেটাল 2 এর জন্য তোর হইতেছে স্পেসিং 4 ল্যামডা উইথ 4 ল্যামডা। তারপর হচ্ছে তোর হচ্ছে ডিফিউশন আছে, মানে ওই পি ডিফিউশন এন ডিফিউশন, যে ওইটার হইতেছে তোর স্পেসিং 4 ল্যামডা উইথ হইতেছে 4 ল্যামডা। এবার যদি আসি আমি যে আমরা তো জেনারেলি ল্যাবে কি করছি, আমরা একটা মেটাল দিয়েই কিন্তু কাজ করছি, ওই মেটালটারে আমরা ওই যে পলিসিলিকনের উপর দিয়ে টান দিছি, তারপর ওই এন ডিফিউশনের ওদিক দিয়ে নিয়ে গেছি, ঠিক আছে? তো এখন ওই জায়গায় যে কন্ট্যাক্ট গুলা হয়, যে যেমন ওই মেটাল 1 আর পলিসিলিকন, এই দুইটা যদি কন্ট্যাক্ট হয় তাহলে এটার এই এরিয়াটা কিভাবে হয়, তখন এটা হলো 1 ল্যামডা এরকম কইরা আর কি, মানে জাস্ট মুখস্থ, এটা আর কিছুই না, বুঝার কিছুই না এরকম। আচ্ছা আমি বেরোইলাম, হ্যাঁ ঠিক আছে। তোরা যে সব নিয়ে প্যারা নিতেছস না, ল্যামডা বেস ডিজাইন থিওরি মিউরি নিয়ে, এইসব দিব না কিছু। মানে আমার কেন জানি মনে হচ্ছে গত বছরের যে কোশ্চেনটা আছে রিপিট হইব, ভ্যালু চেঞ্জ হয়, আর থিওরি গুলো একটু চেঞ্জ হইব আর কি, হয়তোবা এই যে গত বছরের কোশ্চেনও আছে ওটা, ওই যে ল্যামডা বেস ডিজাইন রোল। কই তিনেরে কি কইছে? ডিসক্রাইব সিম্পল ল্যামডা বেস ডিজাইন রুল, এক্সপ্লেইন হোয়াই দে আর রিফার্ড টু অ্যাজ কনজারভেটিভ রুলস। এই কনজারভেটিভ রুলস কেন, এটা আর কি দেখতে হইব। যাই হোক, আমার মনে হয় এই কোশ্চেনটাই মানে এই কোশ্চেনটাই রিপিট হইব আমার কেন জানি মনে হইতেছে, কারণ এর বাইরে কোনো, আমারও মনে হইতেছে এরকমই দিব আর কি। স্যার তো পড়াইছে, এর বাইরে তো কিছু পড়ায় নাই। এর বাইরে তার কিছু পড়ায় না। আর স্যারটা জিনিস বারবার বলছিল, তোমরা নরগেটটা কইরো। হ্যাঁ সর্বোচ্চ যেই হইতে পারে যে আইবি ক্যারেক্টারিস্টিক পি মসের জায়গায় এন মস দিতে পারে, আর হইতাছে ওই আর হচ্ছে সংজ্ঞাগুলো আলাদা দিতে পারে। সংজ্ঞাগুলাও আলাদা না। স্যার একবার ক্লাসে কইছিল যে ওই যে ডিলে, কোয়ান্টিমিনেশন দিলে, প্রোপাগেশন দিলে এগুলার পার্থক্য লিখতে দিব, পরীক্ষায় দিব, এরকম একটা কইছিল, খাতায় দেখলাম লেখা আছে। ঠিক আছে, তাহলে ক্লোজ করি। ওকে, ক্লোজ করলাম। সকালে কখন আসছেন? আমি সকালে, ভালোই সকালে যাবো আমি, যা মানে এখন তো এক্সামের সিজন না, লাইব্রেরিতে জায়গা পাওয়া যায় না, মানে একদম যত সকালে যাইতে পারি।
ডিপার্টমেন্টের দিকে এলে করবে হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্টের